নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত দহন উপন্যাসটির অন্তিম পর্ব। পাঠে আমি মৌমিতা। শুরু করছি আজকের পর্ব। ঝিনুক ধৈর্য হারালো। কে আপনি? কথা বলেন না কেন? কেন বারবার টেলিফোন করেন এভাবে? ওপাশ থেকে যথারীতি কোনো সারা শব্দ নেই। কি মতলব বলুন তো আপনার? ভিতুর মতো থম মেরে দাঁড়িয়ে থাকেন। বুকের পাটা থাকলে উত্তর দিন। এবারে শুধু একটা নিঃশ্বাসের শব্দ, দীর্ঘ, গাঢ়। ঝিনুক চেঁচিয়ে উঠল। ভেবেছেনটা কি? এভাবে বারবার ফোন করলে আমি ভয়ে কেন্ডুর মতো গুটিয়ে যাব? কান খুলে শুনে নিন, শ্রবণা সরকারকে এখনো আপনারা চেনেননি। যত হাজার বার খুশি উত্ত্যক্ত করতে পারেন, শ্রবণা সরকার যা ঠিক করেছে তা থেকে এক চুল নড়বে না। আমি আপনাদের কেয়ার করি না, আমি ভয় পাচ্ছি না। ফোনে ঝিঁঝির ডাক শুরু হলো। লাইন কেটে গেছে। ঝিনুক ক্রেডেলের উপরে আছড়ে রাখলো রিসিভারটা। মাঝে মাস তিনেক বেশ বন্ধ ছিল। গত 7 দিন ধরে আবার শুরু হয়েছে ভুতুরে কল। আগে রাতের দিকেই আসতো, এখন আর সময় অসময় নেই। সকাল, দুপুর, সন্ধে, যখন তখন ঝনঝন। মানুষ সুজাতা তুললে সঙ্গে সঙ্গে কেটে যায়, ঝিনুক তুললে 2-1 মিনিট পরে। যেন কেউ চুপিসারে পরীক্ষা করছে ঝিনুকের ধৈর্য। 11টা বাজে। আজকে মানুষের দেরিতে ক্লাস। এখন তার আয়েশ করে খাওয়ার সময়। আচমকা আতঙ্কে ভাতের থালা ফেলে উঠে এসেছে টেলিফোনের কাছে। সুজাতা আটকে গেছে ডাইনিং টেবিলের সামনে। দুজনেরই মুখ পাণ্ডুর। গলা পেলি কারুর? কথা বলল না। মানুষের স্থৈর্য চূর্ণ বিচূর্ণ। উদ্ভ্রান্ত স্বরে বলল, চল আজকে থানাতেই যাই, চল, যা হওয়ার হবে। আমি থানায় যাব না। সুজাতা হাউমাউ করে উঠল। কেন যাবি না? কেসের আগের দিন এভাবে ভয় দেখাচ্ছে, আগে তো তুই থানায় যাওয়ার কথা বলতিস। অ্যাটলিস্ট কালকের জন্যও তো একটা প্রোটেকশন চাওয়া দরকার। ঝিনুক সোফায় বসল। থানা থেকে সে পরশুই ঘুরে এসেছে, স্কুল ছুটির পরে, মাধুরীকে সঙ্গে নিয়ে। নতুন ওসিটা অতিশয় অভদ্র, বসতে পর্যন্ত বলে না। কি বিশ্রী টিটকারি মার্কা কথাবার্তা। কি বলে থ্রেট করছে আপনাকে? ও, গলা শোনা যাচ্ছে না, শুধু বাঁশি শুনেই আপনি তাতেই ধরে নিলেন আপনাকেই শাসানো হচ্ছে। সেই ভয় সিটিয়ে থানায় দৌড়ে এলেন। ছেলেগুলো তো এমনিতেই যথেষ্ট ফেঁসে আছে ম্যাডাম, তিলকে তাল করে আরো বেশি ফাঁসাতে চাইছেন। মেয়েদের নিয়ে এই হচ্ছে ঝামেলা। ছেলেদের সমান হবে বলে বাইরেও বেরোনো চাই, আবার সবসময় মনে হচ্ছে এই বুঝি কেউ গায়ে হাত দিয়ে দিল। ছুঁয়ো না ছুঁয়ো না ভাব। ঘরে বসে থাকলেও নিজে নিজেই ভয় বানিয়ে। শুনুন ম্যাডাম, এই কমপ্লেনটা ঠিক পুলিশের আওতায় আসে না। আপনি বরং টেলিফোন অফিসে গিয়ে দেখতে পারেন, ওরা হয়তো বলতে পারবে গন্ডগোলটা কোথায়, লাইনে না রিসিভারে। হয়তো ব্যাটার ছেলেরা অন্য কারোর লাইন আপনার সঙ্গে ভিড়িয়ে রেখেছে। মাধুরীর সামনে সে কি বেইজ্জত অবস্থা। ঝিনুক ঠোঁট কামড়ে ধরল। ওই লোকটার কাছে আবার যাবে? কখনো না। চিন্তার শেষ অংশ মুখ থেকে ছিটকে এলো ঝিনুকের। কখনো না। কখনো না মানে? এত জেদ কিসের তোমার? আমরা ভয় পাচ্ছি, আমরা পুলিশ প্রোটেকশন চাইব, তাতেও তোমার আপত্তি? দেখো মা, থানায় যেতে আমি ভয় পাই না। হাঁটু কেঁপেছিল তোমাদেরই, আর এখন তোমরাই। ঠিক আছে ঠিক আছে। মানুষ মাঝে পড়ে শান্ত করতে চাইল দুজনকে। ওকে তো কাল কোর্টে একা ছাড়ছি না, আমি যাব। ছোটনকেও বলা আছে, ও রাত্রে এসে যাবে। দুজন সঙ্গে থাকলে। চলো, তুমি খাওয়া শেষ করবে, চলো। সুজাতা মানুষের হাত ধরে টানল। আমি তুনিরকেও কাল ওর সঙ্গে যেতে বলে দেব। তুনির কেন? 2টো পাহারাদারও হবে না? ব্যাটালিয়ন লাগবে? আমরা যদি মনে করি লাগবে তো লাগবে। সুজাতা ঘুরে দাঁড়ালো। তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুনির যেভাবে বলবে
সেভাবে কোর্টে সাক্ষী দিবি, নিজে থেকে বেশি বকবক করবি না। ঝিনুক কোর্টে কি বলবে না বলবে সেটা ঠিক করার মালিকও তুনির। ঝিনুক তীক্ষ্ণ চোখে তাকালো। তা কি বলতে বলেছেন তিনি? খারাপ কথা কিছুই বলেনি, বলেছে না গিয়ে যখন উপায় নেই তখন যাক, গিয়ে বউ আর ছেলেটা যা বলবে তাই বলুক, ওরাই যা সাক্ষী দেওয়ার দেবে, তুই শুধু ডিটো দিয়ে যাবি। এই হয়েছিল ওই হয়েছিল, আগ বাড়িয়ে বেশি ওস্তাদি একদম না। তোরা তো কিসের দায় রে? তোর সঙ্গে অসভ্যতা করেছিল ওরা, বাঁচিয়েছিস মেয়েটাকে, এই না ঢের। সুজাতাকে চোখ দিয়ে ভস্য করতে করতে ঝিনুক নিজের ঘরে এলো। পৃথিবীতে কাউকে 1 সেন্টিমিটার জমি ছাড়লে সে সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে 5-10 ফুট ভিতরে ঢুকে আসবে। বাবা মা ভাই বোন সবাই। যেই ঝিনুক দাঁতে দাঁত চেপে বাবা আর ভাইয়ের পাহারাদারি মেনে নিয়েছে, অমনি নতুন চাপ। তুনিরের কথা মতো সাক্ষ্য দিতে হবে। ইল্লি রে, তুনির কি ঝিনুকের প্রভু? পিছনের গাছপালা গাঢ় সবুজ মেখে নিবিড়। নারকেল গাছের পা জড়িয়ে শুকনো আগাছাড়াও সতেজ জঙ্গল। ঝোপঝাড় থেকে মাথা তুলেছে 2-4টে কাশফুল। নীল আকাশে আস্টিনের ছোট ছোট মেঘেরা সামুদ্রিক ফেনার মতো ভেসে বেড়াচ্ছে। ছোট্ট ডোবা সবুজ জলে থই থই, ডোবার জলে পলকা মেঘের ছায়া। ঝিনুক কিছুতেই স্থিত হতে পারছিল না। ফালতু 2 দিন ছুটি নিল, শুধু কালকের দিনটা নিলেই ভালো হতো। জানলা থেকে সরে এলো ঝিনুক। হাড় পাঁজরার গভীরে কোথাও একটা আহত সাপ সঙ্গোপনে ফনা তুলেছে। মা হঠাৎ তুনিরের কথা বলল কেন? তুনির কি মাকে কিছু বলেছে? কোন গোপন শলা পরামর্শ হয়েছে দুজনের? অথচ ঝিনুকের কাছে এই 1 মাস ধরে কি আশ্চর্য রকমের নীরব তুনির। সেই যে একদিন কেসটা নিয়ে অদ্ভুত রহস্য করল, তারপর থেকে মুখে কুলুপ। শরৎ ঘোষালের নাম করলে আকাশের দিকে তাকায়, ফুল পাখি দেখে। ঠাম্মার কাছে যেদিন যেতে বলল, তুনির স্পিকটি নট, বাদাম ভেঙেই চলেছে। উল্টে তুচ্ছ ছুতনাতায় হঠাৎ হঠাৎ মেজাজ। গত রোববার সিনেমা হলে ঝিনুক 10 মিনিট লেট। তুনির হলে দারু ব্রহ্ম হয়ে বসে রইল। ঝিনুক কথা বলবে কি? হাতে হাত ছোঁয়ালেই কি বিরক্তি তার। রাস্তায় হাঁটার সময় মাঝে মাঝে বেমালুম ভুলে যায়। আর একটা 2 পেয়ে প্রাণী পাশে রয়েছে। আরে বাবা, হলোটা কি তোর? খোলসা করে বল। অফিসে প্রবলেম, বাড়িতে মেসমশাইয়ের শরীর খারাপ, বিদেশ যাওয়া নিয়ে গন্ডগোল, ঝিনুকের কেস নিয়ে তোর মাথায় যদি কোনো গুবরে পোকা ঢুকে থাকে, ঝেড়ে বের কর সেটাকে। ঝিনুককে না বলে ঝিনুকের মায়ের সঙ্গে গুজুর গুজুর কেন? তবে কি ঝিনুকের লড়াইটাই নিশ্চিদ্র ইস্পাতের দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ল মাঝখানে? ছোটখাটো ভুল বোঝাবুঝি কি ভালোবাসার মাঝখানে দেওয়াল তুলতে পারে? হ্যাঁ, ঝিনুক একটু একগুঁয়ে, ঝিনুক জেদি, ঝিনুক বেপরোয়া। এসব কি তুনির জানে না? তুনিরও তো হিসেবেই কাজমাতাল একটা সোশ্যাল ক্লাইম্বার। সব জেনে শুনেই তো গড়ে উঠেছে এই ভালোবাসা। তাদের দুজনের কেউই অবুঝ নয়। তবে কেন গোপন যন্ত্রণা ঝিনুকের কাছে উজাড় করতে পারছে না তুনির? বিশ্বাস যদি নাই থাকে, ভালোবাসা মাটি পাবে কি করে? দুপুরবেলা সুজাতাকে কিছু না বলে বেরিয়ে পড়ল ঝিনুক। ট্রাম ডিপো অব্দি হেঁটে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আবার কখন হাঁটতে শুরু করেছে। আচমকা মেট্রো স্টেশন চত্বরে নিজেকে আবিষ্কার করে নিজেই অবাক। কতক্ষণ ধরে এখানে ঘুরছে সে, এমন বোকার মতো তাল বেতাল। কাগজ ছিঁড়ে একটা বাবলগাম মুখে পুরল ঝিনুক। ওই তো সেই সিঁড়ি যেখান থেকে লাফ দিয়ে নেমে এসেছিল সে। ওই বাঁদিকের কোণে দাঁড়িয়েছিল রমিতা। সামনের জায়গাটায় ঝিনুকের হাত মুচড়ে ধরেছিল কালো টি শার্ট। এখানটায় সারবন্দি ছিল মোটর বাইকগুলো। দুপুরের বাতাসে সেদিনের সন্ধ্যা যেন ত্রিমাত্রিক ছবি। ক্রিমিনালরা নাকি অপরাধের জায়গায় ফিরে ফিরে আসে, কিন্তু ঝিনুক তো ক্রিমিনাল নয়। তবে তবে কি এটাও এক ধরনের অপরাধবোধ? অপরাধবোধ না দায়বদ্ধতা? ঝিনুক তীর বেগে বাস স্টপে ছুটল।
এক্ষুনি কোর্টে যাবে। শরতের সঙ্গে একটু বসা দরকার, সরকারি উকিল রবিনবাবুর সঙ্গেও। কাল যেন কোনোভাবেই বিপক্ষের দুঁদে উকিলরা ঘাড়ে থাবা বসাতে না পারে। কোর্টে পৌঁছে ঝিনুক হতাশ হল। রবীন দত্ত দুজন সরকারি অফিসারের সঙ্গে আলোচনায় ব্যস্ত। শরৎ চেয়ারে নেই। কথা বলতে বলতে রবীন দত্তর চোখ পড়েছে ঝিনুকের দিকে। আপনি আজ হঠাৎ? শরৎ নেই, দিন 5 ছুটি নিয়েছে। ঝিনুক ফিকে হাসি হাসল। আমি আপনার কাছেই এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, রবিনের অন্যমনস্কতা কেটেছে। আপনার কেসটা তো কাল উঠছে, সমন পেয়েছেন? পেয়েছি। একটু বসুন, এই কাঁটা বাটখারার কেসটা একটু দেখে নি। ঝিনুক খুব সাবধানে নড়বড়ে চেয়ারটায় বসল। 2 কাঁটা বাটখারা অফিসার একটা সবজি রঙের বাঁধানো বই খুলে কি সব দেখাচ্ছে রবিনকে। রবিন বইয়ে চোখ রেখেই হেঁকে উঠল। এই সুশীল, 4টে চা দিয়ে যা, স্পেশাল। আশেপাশে কোনো চাওলাকে দেখা যাচ্ছে না, তবু কয়েক মিনিটের মধ্যে একটা খালি গা বাচ্চা কাপ আর কেটলি নিয়ে হাজির। ঝিনুক মুগ্ধ চোখে রবিনের দিকে তাকালো। গলায় ইন্টারকম ফিট করা নাকি? বোম্বেটে চেহারার 2 বাটখারা বাবু বেরোনোর আগে ঝিনুককে টেরিয়ে দেখে নিল। ঝিনুক ওড়নাটাকে ভালো করে বিছিয়ে দিল কামিজের উপর। আমি কালকের কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। আপনার সব ডিটেলে মনে আছে তো? ডেট, টাইম, সিচুয়েশন? তা আছে, কিন্তু প্রথম কোর্টে উঠছি, ওদের নামই উকিল। রবিন আমল দিল না। ছাড়ুন তো, আপনি স্টেডি থাকবেন, তাহলেই সব ঠিক আছে। আমি যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তরটা দিয়ে যাবেন, ব্যাস, তাহলেই কেস দাঁড়িয়ে থাকবে। না, একটু আনইজিনেস আর কি। ঝিনুক সহজ হওয়ার চেষ্টা করল। শরৎবাবু হঠাৎ ছুটি নিলেন কেন? অসুখ বিসুখ করলো নাকি? ওই পাগলের কাছে অসুখ বিসুখ ঘেঁষে। রবিন মৌজ করে সিগারেট ধরালো। ওর আশ্রমের গল্প শোনেননি? তাই নিয়ে এখন কাহা কাহা ঘুরে বেড়াচ্ছে। আশ্রম তাহলে শুরু হয়ে গেল? হয়নি, তবে খ্যাপা যখন প্ল্যান করেছে চালু করে দেবেই। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। গল্প লিখতে জানলে ওকে নিয়ে একটা নভেল লিখে ফেলতাম। ঝিনুক স্মিত মুখে বলল, জানি। স্কুল মাস্টারি করতেন, হোমিওপ্যাথি জানেন, সোশ্যাল সার্ভিসের নেশা আছে। রবিন চোখ কোঁচকাল। আর কিছু বলেনি? আরো কিছু আছে নাকি? আছে মানে? আপনি যা শুনেছেন সে তো শুধু টিপ অব দ্য আইসবার্গ। রবিন পায়ে ঘষে সিগারেট নেভালো। স্কুল মাস্টারি ছেড়েই এখানে আসেনি, মাঝে ক্যানিংয়ে গিয়ে লঞ্চে সারেঙ্গিরি শুরু করেছিল। বিয়েও করেছিল একটা ওখানকারই এক গরিব মেয়েকে। তাই? শরৎবাবু ম্যারেড? নো, বিপত্নিক। রবিন সামনে ঝুঁকল। ভেরি স্যাড কেস। একদিন রাতে গোসাবায় লঞ্চ খারাপ হয়ে গেল। শরৎ ফিরতে পারেনি। বউটা বাড়িতে একা ছিল, অ্যান্ড শি ওয়াজ ব্রুটালি রেপড অ্যাট দ্যাট নাইট। দিন 15 পরে বউটা সুইসাইড করে। ঝিনুক নিমিষে বিদ্যুৎ স্পৃষ্ট। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে, শুধু তাকিয়েই আছে। শরৎ অবশ্য তারপর আর ওখানে থাকেনি, কলকাতায় চলে এলো। প্রথমে হাইকোর্টের এক লয়ারের কাছে কেরানিগিরি করছিল, সেই সময় ল পাশ করে। তারপরে এই চাকরি, তাও প্রায় 15 বছর হয়ে গেল। রবীন দত্ত চোখ ঘোরালো। ওই 3 নম্বর কোর্টের পেশকার, ক্যানিংয়ে থাকে, ওর মুখেই সব শোনা। জিনে পাওয়া মানবীর মতো ঝিনুক উঠে দাঁড়িয়েছে। মাথা তার সম্পূর্ণ ফাঁকা। চতুর্দিকের এত কোলাহল, সামনে বসে থাকা রবিনবাবু, কালকের কেস, বাবা মা ঠাম্মা, কিছুই আর তার মস্তিষ্কে নেই। তুনিরের জন্য গড়ে ওঠা বিষণ্ণতা, কেস নিয়ে অত মানসিক দ্বন্দ্ব, সবকিছুই কি তুচ্ছ হয়ে গেছে ওই হাস্যমুখ খ্যাপাটে লোকটার বুকের গভীর ক্ষতের কাছে? শি ওয়াজ ব্রুটালি রেপড। রবিন বলল, কাল ঠিক 10টার মধ্যে চলে আসবেন। ঝিনুক বধির। টলমলে পায়ে কোর্ট থেকে বেরিয়ে এলো পাথারি হাঁটছে হাঁটছে হাঁটছে। দুপুর ছুটে চলে গেল, বিকেলটাও। অন্ধকার মারিয়ে ঘরে ফিরছে ঝিনুক।
শ্রান্ত পা সিঁড়ি ভাঙছে ভাঙছে। দরজায় এসে স্থবির তুনির সোফায় বসে, পাশে মা বাবা। সুজাতা মেয়েকে দেখে শিউরে উঠল। কি হয়েছে তোর? মুখ চোখের এই দশা কেন? কোত্থেকে আসছিস? ঝিনুকের কথা বলার ইচ্ছে লোপ পেয়েছে বহুক্ষণ। সোফায় হাত পা ছেড়ে দিল। মানুষ ভয়ানক ব্যস্ত হয়ে উঠেছে। রাস্তায় কিছু হয়েছে? বল না, কথা বলছিস না কেন? ঝিনুক রক্তশূন্য মুখে মাথা নাড়ল। টায়ার্ড, ভালো লাগছে না। সুজাতা জিজ্ঞেস করল, তুই কোর্টে গিয়েছিলি? তুনির বলছিল তুই নাকি 3টে নাগাদ কোর্ট থেকে বেরিয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? ঝাঁকুনি খেয়ে বাস্তবে ফিরল ঝিনুক। তুনির জানল কি করে? পুরনো খটকা আবার ধাক্কা দিচ্ছে। মানুষ বলল, তোর আজ রাস্তায় ঘুরে বেড়ানোর কি দরকার ছিল? ছেলেটা কখন থেকে এসে বসে আছে। প্রিয়জনদের স্বাভাবিক কথাও কখনো কখনো এত তিক্ত লাগে, এত অসহ্য। ঝিনুক নিজের ঘরের দিকে পা বাড়াল। এই তুনির, যাওয়ার আগে একবার ডাকিস তো, কথা আছে। ঘরে ঢুকে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিল ঝিনুক। আলো জ্বালালো না। জানলার ওপাশে মধ্যাহ্নের সবুজ পৃথিবী এখন কালিমালিপ্ত। কালি মেখে খাড়া দাঁড়িয়ে আছে নারকেল গাছ, স্বপ্নের সেই রিজু গাছ। গাছ ও অন্ধকারে ঝিনুকের দিকে তাকিয়ে। হঠাৎ ঝিনুকের ঘোর কেটেছে। আলো, তুনির। ঝিনুক এক ঝটকায় উঠে বসল। নিচে চল, এখানে বাবা মা আছে। কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়িয়ে দুজনে। পাশে নিঃশব্দ শুকনো কাঁঠালি চাপা গাছ। অল্প অল্প হাওয়া দিচ্ছে। বাতাসের জলভাব এখনো পুরোপুরি যায়নি। ঝিনুকের সন্দিগ্ধ স্বর একদম নিচু তারে বাঁধা। তুই কি করে জানলি আমি আজকে কোর্টে গিয়েছিলাম? তুনিরও যথেষ্ট প্রস্তুত। আমাদের অফিসের একজন দেখেছে। কে সে? তুই কি আমাদের অফিসের সবাইকে চিনিস? বাহ, আমি চিনি না, সে আমাকে চেনে। কাগজে তোর ছবি দেখেছে। 4 মাস আগে দেখা ছবি, এখনো মনে রেখেছে। মেমোরি খুব শার্প তো। থাকে কোথায়? চল তো, তার সঙ্গে এক্ষুনি আলাপ করে আসি। তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? বিশ্বাস করার কি কোনো কারণ আছে? তোর চোখ বলে দিচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। তুনিরের চোয়াল শক্ত হলো। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। তুই আমাকে অপমান করিসনি? আমার আড়ালে মার সঙ্গে আমাকে নিয়ে গুজগুজ করাটাকে কি বলে? তুনির প্রথমটা নিরুত্তর। কম্পাউন্ডের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপরে নিজের মনে কাঁধ ঝাঁকালো। তোকে তাহলে বলেই ফেলি, আগে তোকে একবার রিকোয়েস্ট করেছিলাম, ভেবেছিলাম তাতেই তুই থামবি। তুই আমাকে কেয়ার করলি না। তুই বা ওরকম রিকোয়েস্ট করবি কেন? কেন শুনবি? ওই ছেলে 4টের মধ্যে একজনের বাবা আমাদের ফিনান্স ডিরেক্টরের ঘনিষ্ঠ বন্ধু। রজত আমাকে রাধেশ্যাম গুপ্তার বাড়িতে নিয়েও গেছে। আমি রাকেশ ছেলেটার সঙ্গে কথা বলেছি। হিট অব দ্য মোমেন্টে ওই কাজটা করে ফেলে ছেলেটা এখন ভীষণ অনুতপ্ত। মেবি সঙ্গদোষ, তার জন্য শাস্তিও কম পায়নি। 2 সপ্তাহ হাজতবাস করেছে। রাধেশ্যামজি তো ভাবনায় ভাবনায় হাফ ম্যাড, শুধু মারতে বাকি রেখেছে ছেলেকে। ভেবে দেখ, এত ভালো বাড়ির ছেলে, এরপর কি জেল খাটবে? তুনির যেন নিজের কাছে নিজে কৈফিয়ত দিচ্ছে। ঝিনুক বাক শূন্য। বহু কষ্টে শুধু উচ্চারণ করতে পারল, তুই কি ওদের হয়ে প্লিড করছিস? না, আমারও কিছু অব্লিগেশন আছে, ইন্টারেস্ট। আমার একার ইন্টারেস্ট নয়, আমাদের দুজনের ইন্টারেস্ট। তুনির দ্বিধা সংকোচ সম্পূর্ণ ঝেড়ে ফেলেছে। আমার বিদেশ যাওয়ার প্রপোজালটা পাশ করানোর জন্য ফিনান্স ম্যানেজার, ফিনান্স ডিরেক্টর লড়ে যাবে। আমি তাদের একটা অনুরোধ রাখতে পারবো না? বাতাস কি হঠাৎ কমে গেল? রাস্তার আলোগুলো হঠাৎ এমন টিম টিম কেন? ঝিনুক বিড়বিড় করে বলল, রিকোয়েস্ট বলিস না, বল ডিল। সে তুই যেভাবে দেখবি। ওরাই বুঝি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে, টেলিফোনে ভয় দেখাচ্ছে। ছি ছি, ওদের তুই কি ভাবিস বলতো? ওরাও তোর কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার কাছে দারুণ প্রশংসা করছিল তোর, এমনকি রাধেশ্যামজিও। তবে বুঝিসই তো, ওদের অনেক পয়সা, প্রচুর ইনফ্লুয়েন্স, থানা কোর্ট সব জায়গাতেই ওদের চোখ রয়েছে।
ঝিনুক সোজা হচ্ছে। তুই নিজে কি চাস? সেটা তো তোকে বলেইছি। তোর মতো একটা মেয়ের ওসব নোংরা কেসে ইনভলভ থাকা মানায় না। তুনির ঝিনুকের হাত ছুল। ভাবতো ডিসেম্বর জানুয়ারিতে আমরা ক্যালিফোর্নিয়ায়, কমপক্ষে 3 বছরের জন্য। ঝিনুক ছিটকে সরে গেল। তুই ভাবলি কি করে আমি এভাবে তোর সঙ্গে বিদেশ যাব? এর চেয়ে আমার নরকে যাওয়াও ভালো। অন্যায়ের সঙ্গে লড়তে গিয়ে আরো বড় অন্যায় করব। কিসের অন্যায়? আমি পলাশ চৌধুরীর সঙ্গেও কথা বলেছি। আমি মাইসেলফ। ওরও অনেক প্রেশার রয়েছে, সোশ্যাল প্রেস্টিজের ব্যাপার। ওরা মোটেই এই কেস নিয়ে আর চটকাতে ইচ্ছুক নয়। ঝিনুক কি করে বোঝায় এই কেস এখন আর রমিতা চৌধুরীর কেস নেই। এটা এখন একটা মৌলিক প্রশ্ন। একজন নারীর এই সামাজিক পরিবেশে প্রতিবাদ করার অধিকার আছে কি নেই সেটা জানার প্রশ্ন। রমিতারা কি বলল না বলল তাতে আর কিছুই যায় আসে না ঝিনুকের। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলল। তা এখন আর হয় না রে। আমার বিবেক আমাকে বেঁধে ফেলেছে। আমার ফেরার পথ নেই। আমার মুখের দিকে তাকিও না। ঝিনুকের চোখে জল এসে গেল। এভাবে আমাকে দুর্বল করে দিস না। গোটা পৃথিবী অন্যদিকে যায় যাক, তুই অন্তত আমার পাশে থাকিস। প্লিজ তুনির, প্লিজ। তুই ওই চাকরিটা ছেড়ে দে। তোর যা কোয়ালিফিকেশন, এফিসিয়েন্সি, তাতে অনেক ভালো ভালো চাকরি পাবি। বিদেশে যাওয়াও কোনো ব্যাপার না। তাছাড়া আমাদের বিদেশে যেতেই হবে, তার কি মানে আছে? বিদেশে না গেলে কি জীবন ব্যর্থ হয়ে গেল? আমরা দুজনেই এই শহরেই থাকব। একটা ক্লিন অনেস্ট লাইফ, একটা মিশন নিয়ে বাঁচা, এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে? গরু ভেড়ারাও তো ক্লিন অনেস্ট। তুনির অধৈর্য হয়ে উঠেছে। মনে রাখিস, বিহাইন্ড এভরি ফরচুন দেয়ার ইজ আ সিন। আমি ফরচুনে বিশ্বাস করি না। পাপের পার্টনারশিপেও আমার উৎসাহ নেই। জানিস, শরৎ ঘোষাল সমস্ত সঞ্চয় ঢেলে ডেস্টিটিউট মেয়েদের জন্য হোম তৈরি করছে। জানিস, লোকটার বউ রেপড হয়েছিল। কথাটা শোনার পর থেকে সারাদিন আমি অন্যের পিছনে আদা জল খেয়ে লাগলে ওরকমই হয়। তুনির নির্বিকার বলে দিল। রজত বলছিল তোকেও ওরা রাস্তা থেকে যে কোনো দিন তুলে নিয়ে গিয়ে রেপ করতে পারে। ওদের সেই মাসেল পাওয়ার আছে, কানেকশনও আছে। তোর জন্য যদি ছেলেগুলোকে জেলে ঢুকতে হয়, ওরা তোকে ছাড়বে না। তেমন হলে আমার জন্য তুই তো আছিস। তুই লড়ে যাবি, আমরা দুজনে একসঙ্গে লড়ব। নাকি তোরও রেপ করা বউ নিয়ে ঘর করতে সম্মানে লাগবে? ডোন্ট টক রট। তুনির ধমকে থামালো ঝিনুককে। নিজেও থমকে কি যেন ভাবল। তারপর ঠান্ডা গলায় বলছে, ঠিক আছে আয়, আমরাও তাহলে একটা ডিল করি। আমি তোর ইচ্ছে মেনে নেব, ওই চাকরি ছেড়ে দেবো, বিদেশে যাব না। তুইও আমার ইচ্ছে মেনে নে। পলাশ রমিতা কোর্টে যা বলবে তুইও তাই বলবি। নাথিং মোর, নাথিং লেস। একটা অন্যায় দাবির বিনিময়ে একটা ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়ার কি জঘন্য কৌশল! নিজের অহম তৃপ্তি করার সুনিপুণ অপপ্রয়াস। ঝিনুক তুনিরের মুখ থেকে চোখ সরাতে পারছিল না। এই সেই তুনির, তার জন্ডিসের সময়ে ছলো ছলো চোখে এসে বসে থাকত। ৭৩ পাতার প্রেমপত্র লিখেছিল তাকে। ছত্রে ছত্রে একই নিবেদন, তোর জন্যে আমি সর্বস্ব ত্যাগ করতে পারি। সেই কিনা ঝিনুককে বিষপান করে মরে যেতে বলছে, নিজের চুরি করা রাজভোগ ফেলে দেওয়ার আশ্বাস দিয়ে। ঝিনুক মরা কাঁঠালি চাপা গাছটার দিকে তাকালো। যদি তোর যুক্তি না মানি, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। তুনিরের মুখের একটা পেশিও কাঁপল না। আহত পৌরুষ লুকোনো থাবা প্রকাশ্যে চাটতে শুরু করেছে। হয়তো আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। জীবন শুরু করার আগেই এত ঔদ্ধত্য আমার পক্ষে স্ট্যান্ড করা সম্ভব নয়। আদিম পুরুষ, পুরোপুরি নগ্ন। ঝিনুক এক পা করে পিছোচ্ছে সিঁড়ির দিকে। অশ্রুমাখা চোখে তুনির ঝাপসা ক্রমশ। তুমি চলে যাও, আর কখনো এসো না আমার কাছে, কখনো এসো না। তুনির তবু এগোচ্ছে। মেয়েদের এত তেজ ভালো নয় ঝিনুক। ঝিনুক মিলিয়ে গেল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম?
রমিতা চৌধুরী। স্বামীর নাম পলাশ চৌধুরী। ঠিকানা 23 গল্ফ ক্লাব অ্যাভিনিউ। গত 13 মে রাত 10টায় টালিগঞ্জ থানায় আপনি একটা FIR লজ করেছিলেন, ঠিক? ঠিক। ওই দিন রাত 9টা নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের চাতালে 4 জন যুবক আপনার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। এই আপনার FIR এর মূল বয়ান, ঠিক? কোর্টরুমে ঠিক ঠিক করছে মানুষ। কেসের থেকেও সুন্দরী রমিতা চৌধুরীকে দেখার উৎসাহই বেশি সকলের। তাদের দৃষ্টি বিঁধছে রমিতাকে। রমিতা মাথা নামিয়ে নিল। আকাশী নীল পিওর সিল্কের আঁচল আরো ভালো করে জড়িয়ে নিল গায়ে। বলুন, সংকোচ করবেন না। শ্লীলতাহানি হয়েছিল? যারা আপনার সঙ্গে সেদিন অশ্লীল আচরণ করেছিল, আপনি নিশ্চয়ই তাদের দেখলে চিনতে পারবেন। রমিতা চুপ। দেখুন তো, ওই কাঠগোড়ায় যারা দাঁড়িয়ে আছে তারাই সেই যুবকেরা কিনা? রমিতার মাথা বুকে মিশে গেল। দূর থেকেও বোঝা যায় সে অসম্ভব কাঁপছে। রবীন দত্ত গলা আরো কোমল করল। ভয় পাবেন না, দেখুন। রমিতা এক ঝলক তাকিয়েই চোখ নামিয়ে নিল। 4টে মুখ ছুঁয়ে গেল তাকে। মুহূর্তের জন্য শরীরে ক্রোধের আলোড়ন, পর মুহূর্তে দেহ অবশ। কাঠকড়া দুলছে, অতলে ডুবে যাচ্ছে রমিতা। রমিতা চোখ বুঝল। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা সদা প্রভু আমার সঙ্গে আছেন। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া 2 হাতে কাঠগোড়া আঁকড়ে ধরেছে রমিতা। আমি চিনতে পারছি না। ঘাবড়াবেন না মিসেস চৌধুরী, আরো ভালো করে দেখুন। লুক স্ট্রেট। চিনতে পারছেন? রমিতা মুখ তুলল না। নতমস্তকে শ্বশুরমশাইয়ের উকিল বন্ধুর শেখানো বলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, আলো কম ছিল, কারোর মুখই ভালো করে দেখতে পাইনি। রমিতার গলা গহীন খাদে নেমে গেছে, কাঁপছে। গর্ভের শিশুটা কি নড়ে উঠল? সে কি অন্য কিছু শুনতে চায়? সরকারি উকিল উত্তেজিত, বিপক্ষ মিটিমিটি হাসছে। কোর্টরুমে মৃদু গুঞ্জন। কোর্টঘর ছাপিয়ে গুঞ্জন ছড়িয়ে গেল বাইরেও। প্রাঙ্গণের প্রাচীন বটগাছের পাতারা আরো অনেকবারের মতো এবারও লজ্জায় মাথা নামিয়েছে। ভীতু কুকুরটা গাছের গোড়ায় কুণ্ডুলি পাকিয়ে বসে পড়ল। ভিজবে আজীবন। ঝিনুক আদালত কক্ষের সামনে ভিড় ঠাসা ছোট্ট করিডোরটায় দাঁড়িয়েছিল, সঙ্গে মানুষ আর ছোটন। তাদের খানিক তফাতে দাঁড়িয়ে আছে পলাশ। পলাশ বেশ সচেতনভাবেই অন্যমনস্ক। তার সুনিয়ন্ত্রিত চোখকে সে কিছুতেই ঝিনুকের চোখে পড়তে দিচ্ছে না। ঝিনুকেরও পলাশে আগ্রহ নেই। কাল রাত থেকে তার বুকে একটানা টাইফুন বয়ে যাচ্ছে। তুনিরের ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে অলিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে ঝিনুককে। ব্যক্তিগত সংকটের সন্ধিক্ষণে পৌঁছে প্রতিটি পুরুষই হয়ে যাবে দুঃশাসন বা রামচন্দ্র। কেউ প্রকাশ্যে নারীকে বিবস্ত্র করতে চাইবে, অথবা প্রেমিকের ছদ্মবেশে আগুনে ঝাঁপ দিতে বলবে প্রিয়তমা নারীকে। যেন নারী শুধু তার অধিকারের পণ্য সামগ্রী। প্রিয়তমা থাকতে হলে নারীকে অর্পণ করতে হবে নমনীয় দাস্য, তবেই অটুট থাকবে নারী পুরুষের প্রেমের বন্ধন। প্রেমও এত নিষ্ঠুর। এই দিদি, শরীর খারাপ লাগছে নাকি? জল খাবি? একটি নিদ্রাহীন রাত ঝিনুকের চোখের কোণে ঘন কালি লেপে দিয়েছে। ভাইকে তার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কতটা জল খেলে হৃদয় শীতল হয় রে? নির্জীব ঠোঁট দুটো নড়ে উঠল। দরকার নেই। মানুষ বলল, এই ঝিনুক, কোর্টে তোর নাম ডাকছে, চল। কোর্ট ঘরে ঢুকতে গিয়ে থমকেছে ঝিনুক। রমিতা 2 জন ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে আসছে। তীব্র যন্ত্রণায় তার ফর্সা মুখ কালচে নীল। করুণ অসহায় দৃষ্টি ঝিনুকের উপরে নিবদ্ধ। ঝিনুকের শিথিল স্নায়ু সঙ্গে সঙ্গে টান টান। নিজেকে ফিরে পাচ্ছে। দৃঢ় পায়ে কাঠগড়ায় উঠল ঝিনুক।
তার চোখ মুখ বেশ উদ্দীপিত, কণ্ঠে জড়তা নেই। তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না কয়েক মিনিট আগে এই মেয়ের বুকের ভিতরে উথাল পাথাল ঝড় বয়ে যাচ্ছিল। সরকারি উকিলের প্রশ্নের জবাবে নিখুঁতভাবে বর্ণনা করে গেল সেদিনের দৃশ্য। বিভিন্ন ক্রিয়ার বর্ণনা দিতে গিয়ে প্রতিটি ছেলেকে আলাদা আলাদাভাবে শনাক্ত করল। রবীন দত্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বসার পরে উঠে দাঁড়িয়েছে ডিফেন্স লয়ার। ভদ্রলোক মানুষের প্রায় সমবয়সী, বড়ই হবে, ছোট নয়। থলথলে চর্বিওয়ালা মুখ, মুখে মধুর হাসি লেগে আছে, চোখে স্নিগ্ধ প্রশান্তি। স্নেহমাখা কণ্ঠে কথা বলতে শুরু করলেন ভদ্রলোক। আচ্ছা মা, ঠিক কটার সময় ঘটনাটা ঘটেছিল বললেন? ঝিনুক আবার সময়টা বলল। রাত 9টা নাগাদ। আপনি কি মা তক্ষুনি ওখানে পৌঁছেছিলেন, না আগে থেকেই দাঁড়িয়েছিলেন? ট্রেন থেকে নেমে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলাম। তার মানে ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার আগে ট্রেন থেকে নামেননি? না। আপনি নিশ্চয়ই একাই ছিলেন? একা না থাকলে আরো কেউ তো আমার সঙ্গে থানায় যেতই। এক কথায় উত্তর দিন মা, একা ছিলেন তো? একাই ছিলাম। আপনি কি প্রায়শই একা একা রাত করে টালিগঞ্জ মেট্রো স্টেশনে নামেন? রবীন ঝট করে উঠে দাঁড়িয়েছে। অবজেকশন ইওর অনার, এই প্রশ্নের সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেন্ড। আপনি অন্য প্রশ্ন করুন মিস্টার মল্লিক। ভদ্রলোকের মুখে অমায়িক হাসি। ঠিক আছে স্যার। আচ্ছা মা, আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি রাস্তাঘাটে একা একাই ঘোরাফেরা করেন? একাও থাকি, কখনো কখনো বন্ধুরা থাকে, আত্মীয় স্বজনও থাকে। বন্ধু মানে শুধুই মেয়ে বন্ধু, না আপনার পুরুষ বন্ধুও আছে? আমার সব রকম বন্ধুই আছে। পুরুষ বন্ধু বেশি না মেয়ে বন্ধু বেশি? গুণিনি। কাইন্ডলি নোট ডাউন ইওর অনার, শ্রীমতী সরকার তার পুরুষ বন্ধুর সংখ্যা ঠিক গুণে উঠতে পারেন না। রবীন দত্ত আবার দাঁড়ালো। স্যার, আমি বুঝতে পারছি না বর্তমান কেসের সঙ্গে এইসব প্রশ্নের কি সম্পর্ক রয়েছে। ডিফেন্স লয়ার চাপা গলায় বলল। বুঝবে, এক্ষুনি বুঝবে, বলেই ঝিনুকের দিকে ঘুরেছে। আচ্ছা মা, আপনি তো রাস্তাঘাটে একাই ঘোরেন, আপনার সঙ্গে কেউ নিশ্চয়ই এ ধরনের কুকাজ করার চেষ্টা করেনি? ঝিনুকের ভুরু জড়ো হলো। করলে তো আপনার সঙ্গে আগেই কোর্টে দেখা হতো। ঘর জুড়ে মৃদু হাস্যরোল। ডিফেন্স লয়ারও মজা পেয়ে গেছে, হাসছে। বাহ, বেশ বুদ্ধিমতির মতো উত্তর। আচ্ছা মা, আপনি বললেন টালিগঞ্জ মেট্রো স্টেশন দিয়ে আপনি মাঝে মাঝেই ফেরেন। ওখানে আপনি কখনো অপ্রীতিকর অবস্থায় পড়েছেন? না। একা থাকলে? না। রাত বেশি হয়ে গেলে? না। চত্বরে ঘোরাফেরা করতে হলে? বলছি তো না, আপনি একই প্রশ্ন বারবার করছেন কেন? আমি ওখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেছি, কোনোদিন কিছু হয়নি। ঝিনুকের ধৈর্যচ্যুতিতে ডিফেন্স লয়ার বেশ প্রসন্ন। স্যার, নোট করবেন, উনি মাঝে মাঝেই টালিগঞ্জ মেট্রো স্টেশনে একা একা ঘোরাফেরা করেন, রাতেও। আধ ঘন্টা ধরেও ঘুরতে হয় কখনো কখনো। আমি আপত্তি জানাচ্ছি স্যার, ডিফেন্স আমার সাক্ষীর সম্পর্কে অশোভন ইঙ্গিত করছেন। অশোভন ইঙ্গিত কোথায় করলাম? উনি যা বললেন সেটাই স্যারকে নোট করতে বললাম। অবজেকশন ওভার রুলড, প্লিজ কন্টিনিউ। তামা, ঠিক কটার সময় ঘটনাটা ঘটেছে বললেন যেন? বললাম তো, রাত 9টা নাগাদ। আপনার হাতে ঘড়ি ছিল না? ছিল, তবে ঘটনার সময় আমি ঘড়ি দেখিনি। তার মানে টাইমটা আন্দাজে বলছেন, তাই তো? আন্দাজ কেন হবে? আমরা ওখান থেকে থানায় গেছি 20-25 মিনিট পর, তখন প্রায় 9:45। প্রায় কেন, তখনও ঘড়ি দেখেননি? দেখেছিলাম, ঠিক টাইম মনে নেই, এফআইআরে সময় লেখা আছে। গুড। তা আপনি অত রাত্রিরে মেট্রো করে কোথা থেকে ফিরছিলেন? এগেন অবজেকশন ইওর অনার, উনি বারবার অত রাত্রির বলছেন কেন? কলকাতা শহরে রাত 9টা এমন কিছু রাত নয়, বিশেষ করে গরমকালে। স্যার, লার্নেড পাবলিক প্রসিকিউটর যদি এভাবে প্রতিটি কথায় বাধা দেন, তবে তো প্রশ্নই করা যায় না। রাত্রিকে রাত্রির বলা যাবে না, এ তো অদ্ভুত কথা।
ঠিক আছে, অত রাত্রির কথাটা বাদ দিলাম। আপনি বলুন, আপনি রাত 9টার সময় কোথা থেকে ফিরছিলেন? ভবানীপুরের এক বন্ধুর বাড়ি থেকে। বন্ধু না বান্ধবী? বান্ধবী। তা মা, আপনার বান্ধবীর বাড়ি থেকে মেট্রো স্টেশন কাছে না বাস স্টপ কাছে? দুটোই। বেশ। আপনার বাড়ি তো বললেন চণ্ডীতলায়, ওখানে অবধি তো ভবানীপুর থেকে বাস যায়। যায়। মেট্রোতে গেলে আপনাকে ওখান থেকে কিভাবে ফিরতে হয়? টালিগঞ্জ নেবে সাধারণত রিক্সা ধরে নিই, মাঝে মাঝে হাঁটি। তাহলে দেখা যাচ্ছে বাসে গেলে আপনি সোজাসুজি চণ্ডীতলায় পৌঁছতে পারতেন। মেট্রোতে গেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, টিকিট কাটতে হয়, আবার নিচে নামতে হয়, তারপর টালিগঞ্জে পৌঁছে রিক্সা, তাই তো? আচ্ছা মা, আপনি বান্ধবীর বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন? ঝিনুক 2-1 মুহূর্ত ভাবল। 8:20, 8:30, কটা বলবে? মুখ থেকে বেরিয়ে গেল, 8:30 হবে। এটাও আন্দাজ? ভালো, আপনি দেখছি সবই আন্দাজে আন্দাজে বলেন। আচ্ছা, এটা ঠিক করে বলুন তো, ওই সময় বাসে ভিড় থাকে কিনা? তেমন থাকে না। বাসে ফিরতে আপনার সুবিধে বেশি, খরচও কম। তবু আপনি অত কষ্ট করে মেট্রোতে ফিরে ঠিক 9টায় ওই চত্বরে হাজির রইলেন। এটা কি আপনার একটু কাকতালীয় বলে মনে হয় না মা? ঝিনুক প্রশ্নটার অন্তর্নিহিত অর্থ বুঝে উঠতে পারল না। উত্তর কি দেবে সেটাও। ডিফেন্স লয়ার বলল, উত্তরটা ঠিক খুঁজে পাচ্ছেন না তো? আমি বলে দিচ্ছি, আপনার সেদিন ওখানে উপস্থিত থাকাটা মোটেই কাকতালীয় নয়। এই কেসের অভিযুক্তদের বিপদে ফেলার উদ্দেশ্যেই ওরকম একটা সাজানো ঘটনার দরকার ছিল আপনার। আমি কি ভুল বলছি মা? ঝিনুক সজোরে মাথা নাড়ল। একদম বাজে কথা। আমি ওদের চিনি না, জানি না, কেন মিছিমিছি ওদের বিপদে ফেলতে যাব? চেনেন না, জানেন না, অথচ নিখুঁতভাবে শনাক্ত করে ফেললেন একবার দেখেই। আমি ওদের খুব কাছ থেকে দেখেছিলাম। কত কাছ থেকে? ভিকটিম যত কাছ থেকে দেখেছিলেন তার থেকেও? অতটা না হলেও একদমই কাছে ছিলাম। আচ্ছা মা, ওই জায়গাটায় রাত্রিবেলা আলো কিরকম থাকে? ভালোই থাকে। যখন ভয়ানক ঝড় বৃষ্টি চলে তখনও কি যথেষ্ট আলোকিত থাকে? থাকে। কিন্তু আপনি যার শ্লীলতা রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি বা তার স্বামী, যিনি সে সময় স্ত্রীর সঙ্গে অকুস্থলে ছিলেন, তারা বলছেন ঝড় বৃষ্টিতে জায়গাটা অন্ধকার হয়ে গিয়েছিল। ওরা কি মিথ্যে বলছেন? ওরা সত্যি বলতে ভয় পাচ্ছেন। আপনাকে ওরা বলেছেন নাকি যে ওরা ভয় পাচ্ছেন? আমি অনুমান করছি। বাহ, আপনি দেখছি শুধু সাহসীই নন, আপনার অনুমান শক্তিও অত্যন্ত প্রখর। অনুমান, আন্দাজ, প্রায়, নাগাদ। স্যার, কাইন্ডলি নোট করুন, উনি কোনো কিছুই স্পেসিফিক বলতে পারেন না, শুধু অনুমান শক্তির উপরে ভর করেই উনি সাক্ষ্য দিতে এসেছেন। আচ্ছা মা, এই যে 4 যুবক এখন কাঠগোড়ায় দাঁড়িয়ে, যাদের আপনি একবার দেখেই অনুমান ক্ষমতা দিয়ে শনাক্ত করে ফেললেন, ঘটনার দিন এদের পোশাক আশাক কেমন ছিল আপনার মনে আছে? একজন কালো টি শার্ট পরা ছিল, একজন ব্যাগি শার্ট। কোনজন কালো টি শার্ট পরা ছিল? ঝিনুক বিভ্রান্ত বোধ করছিল। কপালে ঘাম জমতে শুরু করেছে। রোগাটাই তো কালো টি শার্ট পরেছিল, নাকি ফর্সাটা? নিজেকে ঝিনুক শক্ত করল আপ্রাণ। নার্ভাস ভাবটা কাটাতে চাইল। ওদের আমি মাত্র কয়েক মিনিটের জন্য দেখেছিলাম। উত্তেজনার মাথায় কি কি পোশাক পরেছিল সঠিক মনে রাখা সম্ভব নয়। এই তো মা, আপনার অনুমান শক্তি কমেছে কিছুটা। আচ্ছা, এদের তো নয় কয়েক মিনিটের জন্য দেখেছিলেন, শ্রীমতী রমিতা চৌধুরী, পলাশ চৌধুরীকে তো অনেকক্ষণ ধরে দেখেছিলেন। তারা কি পোশাক পরেছিলেন মনে আছে? পলাশবাবু প্যান্ট শার্ট, রমিতা চৌধুরী শাড়ি। কি রঙের শাড়ি? সম্ভবত সাউথ ইন্ডিয়ান শাড়ি, টিয়া রঙের। আবার সম্ভব। আর পলাশবাবু? মনে নেই। আশ্চর্য, অতক্ষণ ওদের সঙ্গে রইলেন, উদ্যোগী হয়ে থানায় নিয়ে গেলেন, পলাশবাবুর শার্টের রং খেয়াল রইল না, অথচ ওদের একজনের টি শার্টের রং কালো ছিল, সেটা আপনার মনে রয়ে গেল। সেটাই তো স্বাভাবিক। যদি পূর্বে ঘনিষ্ঠ পরিচয় থেকে থাকে তবে নিশ্চয়ই স্বাভাবিক।
কোনো ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য 4টে নিরাপরাধ ছেলেকে অভিযুক্ত করতে চাইলে আরও বেশি স্বাভাবিক। কখনো না। ওরা রমিতা চৌধুরীকে টানাটানি করছিল, অসভ্য আচরণ করছিল, মোটর সাইকেলে পর্যন্ত তুলতে যাচ্ছিল। আপনি মিছিমিছি উত্তেজিত হয়ে পড়ছেন মা। আমি তো একবারও বলিনি রমিতা চৌধুরীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি। তবে তারা এরা নয়। হলে ভিকটিম নিশ্চয়ই চিনতে পারতেন আপনার আগেই। ভিকটিম কি বলেছে তা আমি জানি না। আমি যা দেখেছি তাই কোর্টকে জানাতে এসেছি। এদের একজনের মোটর সাইকেলও ওখানে পাওয়া গেছে। বৃষ্টির সময় তো আরো অনেক মোটর সাইকেল স্কুটার ওখানে ছিল না? এই ছেলেটি যে মোটর সাইকেলটা ফেলে পালিয়েছিল তার নাম্বার আমি পুলিশকে দিয়েছিলাম। বা বলা যায় আপনি একটা মোটর সাইকেলের নাম্বার দিয়েছিলেন। ঘটনাচক্রে দেখা গেছে সেটার মালিক ওই ছেলেটি। এতে কিছু প্রমাণ হয় না। হয়তো ছেলেটি ওখানে মোটর সাইকেল ফেলে রেখে গেছিল, হয়তো আপনিও ওই মোটর সাইকেলেই এসেছিলেন, হয়তো আপনার সঙ্গে ঝগড়া করেই ছেলেটি চলে গেছে। না মা না, মুখ চোখ লাল করবেন না। আপনার যেমন অনুমান আমারও তেমন অনুমান। আচ্ছা, আপনিও তো একজন যুবতী নারী। ওইখানে ওই পরিস্থিতিতে যারা রমিতা চৌধুরীর শ্লীলতাহানি করলো তারা আপনাকে কিছু করেনি? ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, চোয়ালে ঘুষি মেরেছিল, হাত মুচড়ে ধরেছিল। আর কিছু? খারাপ গালাগাল দিচ্ছিল। আর কিছু? কোনো গোপন অঙ্গে হাত ফাত দেওয়া? মানে আপনিও তো নারী। না। তার উপর যে আক্রমণ হয়েছিল সেটার জন্য আলাদা ডায়েরি করেছিলেন? না। আপনার উপরে হামলা হলো তাই নিয়ে আপনি ডায়েরি করলেন না, অথচ অন্যের শ্লীলতাহানি নিয়ে ডায়েরি করতে উদ্যোগী হয়ে পড়লেন। কোনো মেয়ের উপর শারীরিক আক্রমণ আর কোনো মেয়ের উপর মানে তাকে অপমান করা, মানে তাকে... ঝিনুক কিছুতেই বুঝিয়ে উঠতে পারছিল না। কান মাথা ঝাঁঝা করতে শুরু করেছে তার। রবীন দত্ত ঝিনুককে সাহায্য করতে উঠে দাঁড়ালো। স্যার, উনি বলতে চাইছেন মেয়েদের উপরে ফিজিক্যাল অ্যাসল্ট আর সেক্সুয়াল অ্যাসল্ট এক নয়। সেক্সুয়াল অ্যাসল্ট ইজ মোর অফেন্সিভ। বুঝেছি, আপনাকে লিড করতে হবে না। ডিফেন্স লয়ার এতক্ষণে সামান্য গলা উঠিয়েছে। তা ফিজিক্যাল অ্যাসল্টটা কি চার্জশিটে লেখা আছে? আন্ডার সেকশন 355? নো। ব্যাস, আমার যা জানার জানা হয়ে গেছে। শুধু একটা শেষ প্রশ্ন মা। 13ই মে রাত 9টার সময় মেট্রো রেল চত্বরে শুধু কি আপনারা 3 জনই ছিলেন? আপনি, রমিতা চৌধুরী আর পলাশ চৌধুরী? না, আরো অনেক লোক ছিল। কিন্তু আমি তো সরকার পক্ষের আর কোনো সাক্ষী দেখছি না। আর কেউ থানায় গেল না, শুধু আপনিই গেলেন। হ্যাঁ, আর সকলে মজা দেখছিল, ভিতুর মতো পালিয়ে গিয়েছিল। এগুলোও আপনার অনুমান। ব্যাস, আমার কাজ শেষ। ভদ্রলোক ঝিনুকের সামনে থেকে সরে এজলাসের দিকে এগুলো। স্যার, আমি মাননীয় আদালতকে কয়েকটা পয়েন্ট নোট করে নিতে বলছি। 1, সাক্ষীর সব তথ্য অনুমান ভিত্তিক। একটি প্রশ্নের উত্তরও তিনি সঠিক নিশ্চয়তার সঙ্গে দিতে পারেননি। 2, এর অসংখ্য পুরুষ বন্ধু রয়েছে। মেট্রো রেল চত্বরেও এর একা একা ঘোরাফেরার অভ্যাস রয়েছে। অতএব এর সাক্ষী নথিবদ্ধ করার সময় এর চরিত্র সম্পর্কেও চিন্তাভাবনার অবকাশ থেকে যায়। 3, ভিকটিম বা ভিকটিমের স্বামী পরিষ্কারভাবে বলে গেছেন অত কাছ থেকে দেখেও কাঠগোড়ায় যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে সেদিনের অপরাধীদের তারা মেলাতে পারছেন না। 4, ওর উপর যে আক্রমণ হয়েছিল সে সম্পর্কে আলাদাভাবে কোনো ডায়েরি বা মেডিকেল রিপোর্ট নেই। 5, ভিড়ের মাঝে ঘটে যাওয়া তথাকথিত শ্লীলতাহানির ঘটনায় একজন মাত্র অনুমানপ্রবণ সাক্ষী ছাড়া দ্বিতীয় কোনো সাক্ষী নেই। সেই সাক্ষীও এমন যিনি বাসে করে সরাসরি বাড়ি না ফিরে অনেক বেশি কাঠখড় পুড়িয়ে মেট্রো স্টেশন চত্বরে দাঁড়িয়ে রইলেন এই ঘটনার সাক্ষী হওয়ার জন্যই। ম্যাজিস্ট্রেট কলম বন্ধ করেছেন। এসব যা বলার আর্গুমেন্টসের সময় বলবেন। এই সাক্ষীকে আপনার কি আরও ক্রস করার প্রয়োজন আছে? আপাতত নেই, বাট আই রিজার্ভ দ্য রাইট স্যার টু ক্রস আর এগেন। ম্যাজিস্ট্রেট রবীনবাবুর দিকে ফিরলেন। আপনি কি আগের 2 জন সাক্ষীকে হস্টাইল ডিক্লেয়ার করতে চান? অবশ্যই স্যার।
রবীন দত্ত হতাশ। তবে আমার মনে হয় ওদের ফার্দার ক্রস করে কোনো লাভ হবে না। ঝিনুক কাঠগোড়া থেকে নেমে এলো। কেসের তারিখ আবার সামনের সপ্তাহে। নিজের জবানবন্দির নিচে স্বাক্ষর করে ঝিনুক যখন আদালত থেকে বেরিয়ে এলো, তখন সে রীতিমতো টলছে। ছোটন কোথা থেকে একটা অ্যালুমিনিয়ামের গ্লাসে জল এনে ধরল তার সামনে। এক নিঃশ্বাসে জল শেষ। মানুষ বিধ্বস্ত মেয়ের কাঁধে হাত রাখল। ছোটনকে বলল, তুই এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি ধর, আমরা আস্তে আস্তে আসছি। আকাশে আজ আবার ঘন মেঘের আস্তরণ। বেশ কয়েকদিন পরে বৃষ্টির সংকেত পেয়ে চিলরা চক্রাকারে ঘুরতে ঘুরতে নেমে আসছে নিচে পৃথিবীর দিকে। ছোটন কোর্ট প্রাঙ্গণে একটা ট্যাক্সি পেয়ে গেছে। বাবা, এইদিকে এইদিকে। এক মধ্যবয়সী ভদ্রলোক সহসা ঝিনুকের পথ রোধ করে দাঁড়ালো। আমি তোমার সঙ্গে দেখা করব বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে চেনো না, আমি রমিতার বাবা। ঝিনুক ফ্যাল করে তাকালো। মানুষ বলল, ওর শরীরটা আজকে ভালো নেই, আপনি যদি পরে। ঝিনুক বাবাকে থামালো। আপনি বলুন, কি বলবেন, আমি ঠিক আছি। গ্রিক ভাস্কর্যের মতো শরীর নুয়ে পড়েছে। আমার মেয়েটা পারল না। তুমি হয়তো বিশ্বাস করবে না, ও সত্যি কথাই বলতে চেয়েছিল। এই কমাস ধরে নিজের সঙ্গে লড়াইও করেছে খুব। ঝিনুক শান্ত স্বরে বলল, ইচ্ছা থাকলে না বলতে পারার তো কোনো কারণ নেই। হয় না মা, এত দায়, এত বন্ধন। একবার ভেবেছিলাম মেয়েটাকে চিরকালের মতো ও বাড়ি থেকে নিয়ে চলে আসব, স্বামী শ্বশুর বাড়ি সব চুলোয় যাক। পারলাম না। মেয়েটার পেটে বাচ্চা এসে গেছে। মেয়ে হয়ে জন্মে ও যে তোমাকে কি চোখে দেখে, একটু মনে বল আনার জন্য, তোমার গলা শোনার জন্য কতবার যে তোমাকে লুকিয়ে লুকিয়ে টেলিফোন করেছে, একটিবারও কথা বলতে পারিনি। কতবার বুঝিয়েছি, কথা বল, তোর প্রবলেমটা খুলে বল। মানুষ বিমূঢ়। আপনার মেয়ে? টেলিফোনটা আপনার মেয়ে করত? কথা না বলে কেটে দিত কেন? সংকোচে, আত্মধিক্কারে তপনের গলা ভেঙে এলো। এত ভীতু আমার মেয়েটা। হয়তো আমারই দোষ, ছোট থেকে সেভাবে গড়তে পারিনি। তাছাড়া মা, সবাই তো সবকিছু পারেও না। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে দৃঢ়তা দরকার, তা তোমারই আছে, আমার মেয়ের নেই। প্রার্থনা করি আমার মেয়ে যেন কোর্টে মিথ্যেবাদী প্রমাণিত হয়। আমার মেয়ে হারুক, তুমি অন্তত জয়ী হও। এ কি আশীর্বাদ না অভিশাপ? ঝিনুক চাতকির মতো আকাশের দিকে তাকালো। চিলেদের বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে, আরো ছোট। এখনো বৃষ্টি নামলো না কেন? মৃণালিনী বুঝি ঝিনুকের জন্যেই অপেক্ষা করছিলেন। শান্তি পাড়াবাড়ির পশ্চিম বারান্দায় কেমন যেন অবসন্ন দেখাচ্ছিল তাকে। ললিত শরীর, ইজি চেয়ারে শয়ান। মুখের প্রতিটি বলিরেখা বড় বেশি প্রকট। ঝিনুককে একবার দেখে নিয়েই দু চোখ আবার নিমিলিত। স্খলিত স্বরে ডাকলেন, আয়। ঝিনুক নিঃশব্দে তার পায়ের কাছে বসল। মৃণালিনী চোখ বুজেই বললেন, নিচে কেন, পাশে উঠে বস। ঝিনুক নড়ল না। আলতো হাতে মৃণালিনীর হাঁটু ছুঁয়ে আছে। এই স্পর্শটুকুর জন্যেই না বারবার ছুটে আসা এই পশ্চিমের বারান্দায়। শেষ দুপুরের বাতাসে নবীন হেমন্তের ঘ্রাণ। আজ ষষ্ঠী, দেবীর বোধন। পুজো এবারে দেরিতে এসেছে। নির্মেঘ আকাশ তকতকে নীল। চূড়ান্ত পরাজয়ের পরে বর্ষা পালিয়েছে শেষ পর্যন্ত মেঘের পল্টন নিয়ে। এই মাত্র কদিন আগে হাহা করে গলা ফাটিয়ে জয়ের হাসি হাসছে হলুদ রোদ্দুর। পুজো মণ্ডপের ঢাকে ঢাকে সেই হাসির প্রতিধ্বনি। ঝিনুকও হেরে গেল। মামলা কফিনে ঢুকে পড়েছে। ছুটির পরে ম্যাজিস্ট্রেট শেষ পেরেকটা মারবেন। মৃণালিনী নাতনির মাথায় হাত রাখলেন। বৎসরকার দিনে এমন মুখ গোমরা করে আছিস কেন? তোর জন্য ক্ষীরের চপ আনিয়ে রেখেছি, চল ঘরে চল। না, মিষ্টি খাবো না, মুখে একদম স্বাদ নেই। জ্বর তো কবে ছেড়েছে, এখনো রুচি ফিরল না। ঝিনুক লম্বা শ্বাস ফেলল।
রুচি কি শুধু জিভেই থাকে? ঝাল ঝাল কিছু খাবি? সিঙ্গারা আনাবো? থাক, ভাল লাগছে না। বাবুলগামও খাচ্ছি না কদিন। সত্যি জ্বরটা একেবারে দুর্মুষ করে দিয়ে গেছে ঝিনুককে। শেষ দিন সাক্ষ্য দিয়ে ফেরার পর থেকেই হাই টেম্পারেচার। আগের দিন জেরার সময়ই শরীরের ক্ষয়টা সিগন্যাল দিতে শুরু করেছিল। তৃতীয় দিন মাথা উঁচু করে কাঠগোড়া থেকে নামতেই তপ্ত বিদ্রোহ। 7 দিন ধরে শরীর জুড়ে ভাইরাসের তুমুল দাপাদাপি। রাত বাড়লেই চরচর করে 103, 104, 105। দিনের বেলা অসহ্য ব্যথায় মস্তিষ্ক বিবশ। সারাক্ষণ শুধু মরার মতো পড়ে থাকা। মহালয়ার আগের দিন জ্বর ছাড়লেও আছাড় খেয়ে পড়েছে ঝিনুক। এখনো কাহিল বড়, জিভও সুজুত হলো না পুরোপুরি। যে জন্য আসা সেই কথাটা তুলল ঝিনুক। তুমি তাহলে সত্যিই রামরামপুরে চললে? তুই কি চাস না আমি যাই? অকম্মার ঢেকি হয়ে এই কয়েদখানায় পড়ে থাকি বাকি জীবনটা? ঝিনুকের চাওয়াতে খাড়কি এসে যায় এই ভূমণ্ডলে। অন্তর দিয়ে চাইলেই বা ঝিনুক পাবে কেন? চাওয়া শব্দটাই যে বড় স্বার্থপর, বিভ্রান্তিকর। ঝিনুকের বুক আরো ভারী হয়ে গেল। মন স্থির যখন করেই ফেলেছ, আমার চাওয়ার প্রশ্ন উঠছে কেন? একটা কথা শুধু বলতে পারি, এ কয়েদখানা তুমি নিজেই বেছে নিয়েছিলে। ধুর বোকামে, আমাদের তো সবটাই কয়েদখানা, শুধু জেলারটা বদলে যায়। কখনো বাবা, কখনো বর, কখনো ছেলে, কখনো বা এই পাঁচিল ঘেরা বাড়ি। সংসার কায়দে শেকলের গায়ে স্নেহ, প্রেম, ভালোবাসার একটা মোড়ক থাকে। মোড়কটা খসে পড়লে এই গারদখানার থেকে ওই গারদখানা আরো ভয়ঙ্কর। দেখি না নতুন জায়গায় গিয়ে বুক ভরে খানিকটা বাতাস নিতে পারি কিনা। কবে রওনা দিচ্ছ? বাবা বলছিল পুজোর পরই নাকি চলে যাওয়ার প্ল্যান করছো। প্রথমে সেরকমই ভেবেছিলাম, ব্যাংকের কিছু কাজ রয়ে গেছে। এখানকার ফিক্সড ডিপোজিটটাও তুলতে হবে। নোটিশ দিলেই তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। ওদিকে একা হাতে সব সামাল দিতে গিয়ে শরৎটার জ্বালিয়ে যে গোবরে অবস্থা। ঝিনুক সব বুঝেও অবুঝ হয়ে যাচ্ছিল। তার একমাত্র শান্তির আশ্রয়টাকে কেড়ে নিচ্ছে শরৎ ঘোষাল। রাগ রাগ মুখে বলল, ঠেলা বুঝুক, আশ্রম প্রতিষ্ঠান গড়বে, একটুও নাজেহাল হবে না, সে কি হয়? মৃণালিনী নাতনির বিরাগটা ঠিক ধরতে পারলেন না। বললেন, তা তো বটেই, সেই জন্যই তো এখনই ওর পাশে গিয়ে দাঁড়ানো দরকার। শুনেছিস তো, এর মধ্যেই 2 বড়ে খেদানো বউ আর একটা অনাথ বাচ্চা এসে জুটে গেছে। শুনেছি। ঝিনুক উদাস স্বরে উত্তর দিল। শরৎবাবু বাড়িতে এসেছিলেন। মৃণালিনী বললেন, তুই তো বলেছিলি ওকে সাহায্য করবি। জানা, এর মধ্যে একদিন ঘুরে আয় না রামরামপুর থেকে, ভালো লাগবে। ঝিনুক রাগ কাড়ল না। তার ভালো লাগা মন্দ লাগার অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা মেরে গেছে। কিরে যাবি? যদি বলিস তো শরৎকে বলে দি, তোকে বাড়ির থেকে নিয়ে যাবে। লক্ষ্মী পুজোর আগেই ঘুরে আয়, এরপর তো হাজার কাজে আটকা পড়ে যাবি। বিয়ের বাজার বলে কথা, শাড়ি কেনা আছে, গয়না গড়ানো আছে। বাবলির বিয়ে তো মাঘের শেষে, এত তাড়াতাড়ি বাজার করে কি হবে? পিসিমণিও তো আসছে সেই ডিসেম্বর জানুয়ারিতে। বাবলির বিয়ে কেন? তোর মা যে বলে গেল তোর বিয়ে। আমার বিয়ে? এক্ষুনি সূর্য আকাশ থেকে খসে শান্তিপাড়াবাড়ির বারান্দায় গড়াগড়ি খেলেও এত চমকাতো না ঝিনুক। স্তম্ভিত স্বর ছিটকে ছিটকে গেল। কবে বিয়ে? সঙ্গে বিয়ে? তোর বাবা মা তো বলে গেল, দিনও ঠিক হয়ে গেছে, 18ই অগ্রহায়ণ। তোর পিসিদেরও সেই মতো আসতে লিখে দিয়েছে। মৃণালিনী নিরীক্ষণ করছেন ঝিনুককে। কেন, তুই জানিস না? আমার সঙ্গে হেঁয়ালি হচ্ছে। ঝিনুকের স্নায়ুতন্ত্র ছিলে পড়ানো ধনুকের মতো টান টান। মাথার ঠিক মাঝখানে একটা শিরা দপদপ করে লাফাতে শুরু করেছে। নিশিত চোখ মৃণালিনীর দিকে অপলক। আমি তোমার সঙ্গে কোনোদিন হেয়ালি করিনি ঠাম্মা, কখনো না। তুমি একটু ঝেড়ে কাশো তো, শুনি কি নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে আমার এগেনস্টে। সত্যি তুই জানিস না? বলছি তো, না না না। মৃণালিনী
উঠে বারান্দার দূর প্রান্তে চলে গেলেন। তার আশঙ্কাটাই তবে সত্যি হতে চলেছে। এই জন্যেই সুজাতা তার হাত ধরে এত কাকুতি মিনতি করে গেল, মা, আপনি যখন যাবেনই ঠিক করেছেন, মেয়েটার বিয়ে অবধি অন্তত থেকে যান। ঝিনুককে যদি কিছু বোঝানোর দরকার হয়, আপনি ছাড়া ও আপনাকেই যা মানে। শান্তি পাড়াবার আজ ফাঁকা ফাঁকা। পুজোর দিনে কোনো কোনো দয়ালু সন্তান ঘরে নিয়ে গেছে মা মাসিকে। প্রভা ঠাম্মা নতুন থান পরে নিশ্চুপ তাকিয়ে আছেন পথের দিকে। ঝাঁকড়া আম গাছের আড়ালে বসে কুবো পাখি ডেকে চলেছে একটানা। একজোড়া সেপাই বুলবুল নাচছে পিরিক পিরিক করে। সামনের পিচ রাস্তা কাঁপিয়ে দুর্দম গতিময় দুটো ট্রাক পরপর ছুটে গেল। জলস্থল কাঁপানো যান্ত্রিক গর্জনে হারিয়ে গেছে পাখির ডাক। 2-1 মিনিট পর ডাকটা ফিরল, কুপ 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 কুপ। মৃণালিনী অস্থির পায়ে ঝিনুকের কাছে ফিরলেন। ছেলেটা নাকি খুব ভেঙে পড়েছে, সারাক্ষণ মন মরা হয়ে থাকে। যে চাকরিটা করতো সেটা শুনলাম ছেড়ে দিয়েছে তোর জন্য। নতুন কোথায় ইন্টারভিউ দিয়েছে, নভেম্বর থেকে বোধহয় জয়েন করবে। তুনিরের দিদি জামাইবাবু নাকি বলে গেছে এসব কথা। ঝিনুক স্বগতোক্তি করল, কবে হলো এসব? মৃণালিনী বললেন, অতদিনক্ষণ বলতে পারবো না, তোর জ্বরের সময়ই বোধহয়। মন্টু সুজাতাও তো গিয়েছিল ছেলেটার বাড়িতে। ঝিনুক মাটিতে থেবড়ে বসে পড়ল। কবে এসেছিল টনিমাদি বিজনদা? মনে পড়ছে না। অসুখের 7টা দিন এখনো কেমন ঝাপসা ঘোরে ডুবে আছে। মাঝ নিশীথের তারার মতো এক একটা দিন যদি বা এক মুহূর্ত দেখা দেয়, তো পর মুহূর্তেই হারিয়ে যায় ঘন তমিস্রায়। স্কুল ঝেঁটিয়ে অনেকে এসেছিল মনে আছে। মাধুরীদি, গীতালি আন্টি, দীপিকাদি, লেখাদি। মাধুরীদি তার ছুটির দরখাস্ত নিয়ে গেল। মাধুরীদি নিল না গীতালি আন্টি? গুলিয়ে যাচ্ছে। বিশাখা, মৈনাগ আর সুলগ্নাও তো একদিন। স্মৃতির গলি হাতড়াচ্ছে ঝিনুক। কাকামণি কাকিমা এসেছিল, রুমকি, মামা মামিরা। আর কে এসেছিল? ঠাম্মা, শরৎ ঘোষাল, বাবুয়া। হ্যাঁ, তনিমাদিও তো মাথার কাছে একদিন বসেছিল অনেকক্ষণ। বিজনদা দাঁড়িয়েছিল দরজায়। সেদিনই কি? 5 মাসের ম্যারাথন দৌড় সাঙ্গ করে মুখ থুবড়ে বিছানায় পড়ে আছে ঝিনুক, শেষ ফিতেটা ছুঁয়ে। প্রশস্ত রাজপথ থেকে তাকে বারবার ঠেলে দেওয়া হয়েছে কাঁটা গুল্ম ঝোপঝাড় আর বিষাক্ত লতায় আকীর্ণ দুরহ পথে। ফুসফুসের বায়ু নিঃশেষ। স্টেডিয়ামে একটি লোকও হাততালি দেওয়ার জন্যে অপেক্ষা করে নেই। সম্পূর্ণ শূন্য মস্তিষ্কে জ্বরে ছটপট করেছে ঝিনুক। আর ঠিক তখনই তার পাশের ঘরে মিটিং চলেছে ঝিনুকের সোনালী ভবিষ্যৎ নিয়ে। শরীর ভেঙে আসছে ঝিনুকের। টাটকা ক্ষত থেকে গলগল পুঁজ রক্ত বেরিয়ে এলো। মাগো, কি যন্ত্রণা! মৃণালিনী নাতনির মাথায় হাত রেখেছেন। শান্ত হ দিদি, শান্ত হ। আমার মন বলছে ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে। মিথ্যে কথা। ভালোবাসলে কেউ ওভাবে অপমান করতে পারে? যে আচরণটাকে তুই অপমান ভাবছিস, ছেলেরা তাকে অপমান বলে মনেই করে না। মেয়েদের কি সে অপমান হয়? সে বোধ ওদের কোথায়? ওরা ওদের মতো করে ভালোবাসে, নিজেদের দাপট 16 আনা বজায় রেখে। মৃণালিনী ইজি চেয়ারে হেলান দিলেন। দীর্ঘ জীবন ধরে পুঞ্জীভূত ক্ষোভ, অভিমান, অপমান তার জীর্ণ হাড়ের খাঁচাটাকে ঝাঁকিয়ে চলেছে। কত কথা শোনাবেন তিনি তার আদরের নাতনিকে? এক সন্ধ্যায় সব কথা শেষ হবে কি? মৃণালিনীর গলা কাঁপছে। অন্যদের কথা আর কি বলবো, আমার কথাই শোন। তোর দাদু বিয়ের সময় 1 কাঁড়ি টাকা নিয়েছিল আমার বাবার কাছ থেকে আমাকে বিয়ে করার জন্যে। দাবি তার জন্য সারা জীবনে তার একবারও কি মনে হয়েছে সে আমাকে অপমান করেছিল? কত বড় অপমান! লেখাপড়ায় আমি খারাপ ছিলাম না, বাবা তবু ম্যাট্রিক পরীক্ষার ঠিক মুখে মুখে আমার বিয়ে দিয়ে দিল। শ্বশুর বাড়িতে এসে তোর দাদুকে ধরলাম, আমি পড়তে চাই। তোর দাদু তখনকার আধুনিক মানুষ, পড়তে দিল। প্রাইভেটে ম্যাট্রিক দিলাম, আইও পাশ করলাম।
কিন্তু বিয়ে পড়ার সময় তোর দাদু বেঁকে বসলো, বললে সংসারের ক্ষতি হচ্ছে, ছেলের যত্ন হচ্ছে না। কত কান্নাকাটি করলাম, তোর দাদু গড়ল না। অথচ তোর দাদুর সংসারের দোহাইটা সত্যি ছিল না। সংসারের সব কাজ সেরে মন্টুকে কোলে নিয়ে বসে পড়াশোনা করতাম, অথবা সবাই ঘুমোলে মাঝরাতে। তবু বাধা দিল কেন? না, তার ভয় ছিল বিয়ে পাশ করে আমি যদি তার সমান সমান হয়ে যাই। বলা যায় না, আমার রেজাল্ট তার থেকেও ভালো হয়ে গেলে সে মুখ দেখাবে কি করে? সেই যে আকাঙ্ক্ষাটাকে মেরে ফেলা হলো, সেটা অপমান নয়? তা বলে তোর দাদু কি আমাকে ভালোবাসতো না? বাসতো। আমাকে ছেড়ে একদিনও থাকতে পারতো না। তারপর দেখ, ছেলে মেয়েদের জন্ম দিলাম আমি। তোর শুনতে খারাপ লাগবে, তবু তোকে বলি, আমি যদি বলতাম তোর দাদু তোর বাবা, কাকা, পিসির বাবা নয়, তবে চন্দ্র, সূর্য, তারা কেউ এসে অপ্রমাণ করতে পারতো না সে কথা। আমরা মেয়েরা তা বলি না, সংসারগুলো তাই টিকে আছে। মোদ্দা কথা, ছেলে মেয়েদের মাটাই খাঁটি। অথচ তাদের মানুষ করার ব্যাপারে মার দাবিটা বড় নয়, বাবার দাবিই আগে। তোর দাদুও ছেলে মেয়েদের মানুষ করার ব্যাপারে আমার কোনো কথা গ্রাহ্য করেনি কোনোদিন। সে যা ভাববে সেটাই ঠিক, ধ্রুব। আমি ছেলে মেয়েকে কিভাবে গড়তে চাই তার কোনো মূল্যই নেই। এটা অপমান নয়? এক ঝোঁকে অনেক কথা বলে হাঁপাচ্ছেন মৃণালিনী। আবার দম নিয়ে বললেন, আমি কিন্তু তবুও তোর দাদুকে ভালোবাসতাম। ভালোবাসা এমনই জিনিস। তুমি কি তুনিরের হয়ে ওকালতি করতে চাইছ? ঝিনুক সোজা হলো। নাকি নিজে হেরেছ বলে আমাকেও হারতে বলছো? নিজে অন্যায়ের প্রতিবাদ করতে পারোনি, তাই এখনকার একটা মেয়ে লড়াই করে জিতে যাবে, এটা মনে হয় তুমি? সে তুই যাই ভাবিস। মৃণালিনী ঝিনুকের কথা কেড়ে নিলেন। আমাদের সময় তোদের সময় কতটা কি তফাৎ হয়েছে বুঝি না বাপু। হ্যাঁ, তোরা এখন অনেক বেশি স্বাধীন। মিলিটারিতে যাচ্ছিস, হিমালয়ে উঠছিস, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে লেখাপড়া শিখছিস, চাকরি করছিস। তবু বুকে হাত দিয়ে বল তো, সত্যি কতটা ছাড় পেয়েছিস তোরা? এটা বুঝিস না, ছেলেরা যতটা ছাড়বে ঠিক ততটাই জমি পাবি তোরা, তার বেশি এক চুল নয়। ছেলেরা সংসারের ভিতরে আটকে থাকা জবুথবু মেয়ে আর পছন্দ করছিল না, তাই তোদের পড়াশোনা করতে দিয়েছে। ছেলেরা একা সংসার চালাতে পারছিল না, কিংবা বলা যায় সংসারের প্রয়োজন হলো, তাই তোরা চাকরি করতে বেরোলি। বেশি দূর যেতে হবে না, তুই তোর মা মাসিদের দেখ, তাদের উপরে ঠাকুমা দিদিমাদের দেখ, তাহলেই বুঝতে পারবি কিভাবে একটু একটু করে ছাড় দেওয়া হয়েছে তোদের। এখন ছেলেরা তোদের আরো খোলামেলা দেখতে চায়, তাই টিভিতে, সিনেমার বিজ্ঞাপনে তোদের খোলামেলা হয়ে নিচে বেড়াতে হচ্ছে, ছেলেদের মন খুশি রাখার জন্য। আর সেটাকেই তোরা স্বাধীনতা ভেবে ছাগলছানার মতো লাফাচ্ছিস। এটা স্বাধীনতা নয় রে দিদি, স্বাধীনতার মরীচিকা। স্বাধীনতা হলো মনের অনুভূতি। তোদের সেই মনের স্বাধীনতাটাকে ছেলেরা কখনোই মানবে না। মানবেই বা কেন? আমরা সভ্য হলেও পৃথিবীতে এখনো আদ্যিকালের নিয়মটাই চলে, যার শক্তি বেশি তার কথাই আইন, জোরটাও তার। রমিতা চৌধুরীকে দেখে বুঝিসনি? পরিচিত ঠাম্মা যেন এক অচেনা রাগী যুবতী। তিল তিল বারুদের কণা স্তূপীকৃত হয়ে এক অতিকায় মারণাস্ত্র। আক্রমণের পর আক্রমণ হানছেন মৃণালিনী। আজকের মেয়েদেরই শুধু নয়, মন মাথা মেয়েদের চিরকালই আছে প্রতিবাদ করার সাহসও। আজ থেকে 3000 বছর আগে কুরুক্ষেত্র যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল একজনই, এক নারী, গান্ধারী। দ্রৌপদীর অপমানের বিরুদ্ধেও একমাত্র সেই রুখে দাঁড়িয়েছিল। সে তার স্বামী, ছেলেদেরও অভিশাপ দিতে ছাড়েনি। চোখ বাঁধা অবস্থাতেও চোখ খোলা লোকেদের থেকে সে বেশি দেখতে পেয়েছিল। যদিও তাতে যুদ্ধ বন্ধ হয়নি, তার মানে কি গান্ধারী হেরে গিয়েছিল? তার প্রতিবাদটার মূল্য নেই? ঝিনুক ম্লান হাসল। না গো ঠাম্মা, প্রতিবাদের দাম কোথাওই নেই। দেখলে তো আমি কেমন হেরে ভূত হয়ে গেলাম। ডিফেন্সের উকিল গাদা গাদা সাক্ষী এনে প্রমাণ করে দিল বরযাত্রা তখন নাকি ওই তল্লাটেই ছিল না। যার মোটর সাইকেল পড়েছিল সেও নাকি তখন চা খাচ্ছিল 1/2 মাইল দূরে।
রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টের মালিকও কাঠগোড়ায় দাঁড়িয়ে গীতা, কোরআন, বাইবেল ছুঁয়ে দিব্যি বলে গেল সে কথা। আর উকিলটা সারাক্ষণ আমার দিকে আঙুল তুলে বলে গেল, ওই দেখুন ইওর অনার, এই একটা মিথ্যেবাদী মেয়ে, এই দেখুন ইওর অনার, এই একটা নষ্ট মেয়ে। ভদ্রঘরে জন্মেও খদ্দের ধরার জন্য রাত বিরেতে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকে। যাদের ধরতে পারে না তাদের উপরে এইভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। দিনকে পুরো রাত করে দিল। অভিমানে গলা ভিজে গেল ঝিনুকের। এরপর তুমি বলবে প্রতিবাদের মূল্য আছে? হাজারবার বলবো, জিদ তোরই হয়েছে। কটা মেয়ে তোর মতো শেষ পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে রে? ঝিনুকের বলতে ইচ্ছে করল, আমি দাঁড়িয়ে থাকিনি ঠাম্মা, দাঁড়িয়েছিল আমার স্বপ্নে দেখা মিনারের মতো খাড়া সেই নারকেল গাছ, যে গাছের কাণ্ড কুড়ে কুড়ে খেয়ে ফোঁপড়া করে দিয়েছে একজন, সেই একজন যে ছিল ঝিনুকের পরম বিশ্বাসের আধার, যার সঙ্গে লক্ষ যোজন পথ একসঙ্গে হাঁটবে ভেবেছিল ঝিনুক। যুদ্ধের মাঝখানে লুকিয়ে শত্রু শিবিরে চলে গিয়েছিল যে, মুখে বলল, তুমিও শরৎবাবুর মতো আমাকে সান্ত্বনা দিতে চাইছ ঠাম্মা? মামলাতে তো হারজিত আছেই, ভিকটিম হস্টাইল, ফলস সাক্ষী, তা বলে তো ঘটনাটা মিথ্যে হয়ে গেল না ম্যাডাম। না না ঠাম্মা, তোমরা আমাকে ভোলানোর চেষ্টা করো না। বিকেল শেষ। চাঁদকে গোলাপি আকাশ ছেড়ে দিচ্ছে শক্তিমান সূর্য রাতটুকুর জন্য। দূরের ঢাকের শব্দ আর মাইকের গান অনুপ্রবেশকারীর মতো ঢুকে পড়ছে নিস্তরঙ্গ বাড়িটায়। মৃণালিনী উঠে গিয়ে বারান্দার আলো জ্বাললেন। দোতলায় পড়ে থাকা কয়েকটা নির্জীব শরীর ঘর থেকে বেরিয়ে একে একে নেমে যাচ্ছে একতলায়, টিভির সামনে বসে গৃহবাসের উত্তাপ নিতে। মৃণালিনী ঘরের বাতিটাও জ্বেলে এসে আবার নাতনির পাশে বসেছেন। আমার গা ছুঁয়ে একটা সত্যি কথা বলবি দিদি? বলো। তুই তোর তুনিরকে তো ভালোবাসিস, বাসিস না? ওর জন্য একদিনও তোর মনটা আনচান করেনি? এর মধ্যে একবারও দেখতে ইচ্ছে করেনি ছেলেটাকে? ঝিনুক নয়, ঝিনুকের হয়ে অন্য কেউ বলে ফেলল, করেছে। একবারও মনে পড়েনি কত সুন্দর সময় তোরা একসঙ্গে কাটিয়েছিস? অন্য ঝিনুক চুপ। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? তাহলে কেন তুই তুনিরকে বিয়ে করবি না? দেখো ঠাম্মা, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা নাক গলাবার কে? তুমি, মা, বাবা, তুনিরের দিদি, জামাইবাবু, বাড়ির লোক। তুনিরকে আমি পছন্দ করেছিলাম, ওকে বিয়ে করার সিদ্ধান্তটাও আমারই ছিল। তোর বলিস না, বল তোদের, তোদের দুজনের। তুনির তোকে এখনো চায়। নিঃসীম বেদনায় দুমড়ে যাচ্ছে ঝিনুকের হৃৎপিণ্ড। রাগ নয়, অভিমান নয়, প্রেম নয়, ঘৃণাও নয়। এ যন্ত্রণার উৎস আরো অতলে, আরো গভীরে কোথাও। ঝিনুক হিমশীতল প্রশ্ন রাখল, আচ্ছা ঠাম্মা, একটা কথার উত্তর দাও তো। আমি যদি তুনিরকে অপমান করে চলে আসতাম, তার বিশ্বাস নষ্ট করে দিতাম, তারপরও কি আমি বায়না করলে তুনির আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, পুতুল চাই বলে? নাতনির কথার ভঙ্গিতে মৃণালিনী হেসে ফেললেন। হেসো না, ধরো আমি যদি কেসটা জিতে যেতাম, তাহলেও কি তুনির আমার কাছে আসতো তার ইগো ঝেড়ে ফেলে? আমি হেরেছি বলেই নিজের ইগোর সাথে কম্প্রোমাইজ করতে ওর সুবিধে হয়েছে। ঝিনুক হাত মুঠো করল, প্রাণপণে মুঠি চাপছে। আর একটা কথাও কিছুতেই আমার মাথায় ঢুকছে না ঠাম্মা। আমাকে না জানিয়ে আমারই বিয়ে ঠিক করা হয় কি করে? আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন নেই কারোর? তুনির আমার জায়গায় হলে তুনিরের অনুমতি ছাড়া তার বিয়ে ঠিক করতে পারত কেউ? মৃণালিনী উত্তর দিতে পারলেন না। উত্তর কি আছে? ঝিনুক বলল, চুপ করে থেকো না। তুমিও কি আমাকে মাথা হেট করে জীবন কাটাতে বলছো, সব মেনে নিয়ে, রমিতা চৌধুরীর মতো? মৃণালিনী নড়ে বসলেন। নাতনিকে তিনি কি করে বলেন? এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে 70 বছর বয়স হয়ে গেল তার। নিচু গলায় বললেন,
জীবন ব্যাপারটাই বড় অদ্ভুত রে দিদি। তোকে একটা গল্প বলি শোন। ছোটবেলায় বাবা খুব বলতেন গল্পটা। এই বয়সে এসে খুব বেশি মনে পড়ে। এক ব্রাহ্মণ জঙ্গলের লতাপাতায় পা জড়িয়ে কুয়োতে পড়ে গেছে। কুয়োর মুখে একটা পাগলা হাতি দাঁড়িয়ে, নিচে একটা বিষধর সাপ। ফনা তুলে ফুসফুস করছে সাপটা। ব্রাহ্মণের পা উপরে মাথা নিচে ঝুলছে। যে লতা জড়িয়ে ঝুলছে সেই লতার গোড়াটাও ঘস ঘস করে কাটছে একটা ইঁদুর। লতায় অজস্র ফুল, ফুল ভরা শাখায় মৌচাক, সেখানে ঝাঁক ঝাঁক মৌমাছি উঠছে। এই ভয়ঙ্কর দশাতেও লোকটার মুখে মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে। কি আশ্চর্য! এক্ষুনি মরবে, তবু লোকটার তৃষ্ণার শেষ নেই। এক ফোঁটা মধু মুখে পড়ে, তৃষ্ণা আরো বাড়ে। জীবন হলো ওরকমই, ফোঁটা ফোঁটা মধুর লোভেই আমাদের বেঁচে থাকা। কিরে, বুঝলি কিছু? ঝিনুক বুঝেছে, কিন্তু শুধু বুঝলেই যদি উপশম হতো যন্ত্রণার, অজস্র দুঃখ অপমানের গল্প শুনলেই যদি ফিরে আসতো অপার শান্তি। হায় রে, লক্ষ খরগোশ জোড়া দিয়ে কি নির্মাণ করা যায় সূর্যের সপ্তম ঘোড়া? থাক, ঠাম্মাকে বলে লাভ নেই। ঠাম্মা বুঝতেই পারবে না সম্পর্ক ছেঁড়ার গভীর যন্ত্রণা কতটা গভীর। হয়তো বলে দেবে, কোর্টের উকিল নষ্ট মেয়ে বলেছে বলে ব্যথা পেও না ঝিনুক। প্রাচীন ভারতে নষ্ট মেয়েদের স্বতন্ত্রা বলা হতো। তুমিও তো স্বতন্ত্রাই। ঝিনুক হাঁটুতে মুখ গুজল। চারিদিকের মরুভূমির মাঝে তার একটাই মরুদ্যান ছিল। তার জলের উৎসও কি স্তিমিত হয়ে এলো, নাকি ধিকি ধিকি তুষের আগুনে শুকিয়ে যাচ্ছে এই প্রাচীন অন্তঃসলীলা? ক্লিষ্ট স্বরে ঝিনুক বলল, আমি তোমাকেও হিসেবে মেলাতে পারছি না ঠাম্মা। এই তো তোদের দোষ, সবকিছুই তোরা বড় হিসেব মেলাতে চাস। আরে বাবা, মানুষের মন হলো হিসেবের বাইরের জিনিস, গোঁজা মিল ছাড়া মিলতেই চায় না। ওই দেখ না, শরৎ যে শরৎ, অত হিসেব মিলিয়ে মানুষকে ছকে আনতে চায়। সে নিজের বউটাকেই হিসেবে মেলাতে পারেনি। ঝিনুক বরফ কণ্ঠে প্রশ্ন করল, তুমি ওর বউয়ের কথা জানো? মৃণালিনী মাথা দোলালেন। শরৎ ভেবেছিল বউ লজ্জা অপমানের মুখে পড়বে, থানা পুলিশ কোর্ট বেশি না করাই ভালো। এদিকে ঠুঁটো স্বামীকে ধিক্কার দিতে দিতে আগুন লাগিয়ে মরে গেল মেয়েটা। কিসে মেয়েদের লজ্জা বাঁচে তাই বুঝে উঠতে পারেনি শরৎ। এখন বাকি জীবনটা অনুতাপে পুড়ছে। পলকের জন্যে ঝিনুকের বুকটা ছ্যাঁত করে উঠল। প্রায়শ্চিত্ত। বিদ্যুৎ ঝলকের মতো কোর্টের সেই বউটার মুখ মনে পড়ে গেল। কোল থেকে বাচ্চা ঝুলছে। বউটার জন্যে শরৎ লড়েছিল, জিতিয়ে দিয়ে বউটারই গালাগাল খেয়েছে। আহা বেচারা, লোকটার কোনো হিসেবই মেলে না। তবু হিসেব মেলানোর চেষ্টা করে চলেছে নিরন্তর। মৃণালিনী ঝিনুকের কাঁধ ছুলেন। কি ভাবছিস? কিছু না। আমি তোকে জোর করব না দিদি, শুধু বলছি একটু মাথা ঠান্ডা করে ভাব। ঝিনুক উঠে দাঁড়ালো। আমি তোমার গল্পের বামুনের মতো হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে মধু চাটতে রাজি নই ঠাম্মা। ওটা জীবন নয়, জীবনের ছল। মৃণালিনী ঝিনুকের হাত টেনে ধরলেন। ছেলেটাকে তুই না হয় ক্ষমাই করে দে দিদি, তাতে তোর কষ্টটাও কমবে। সহসা ঝিনুকের বুকে মেঘের গর্জন। আমি পারবো না, পারবো না। কেন পারবি না? মেয়েরা ক্ষমা করে আসছে বলেই না টিকে আছে সমাজ সংসার। ক্ষমা যারা করে তারাই তো প্রকৃত শক্তিমান। ঝিনুক কাটা গাছের মতো আছড়ে পড়ল মৃণালিনীর কোলে। জাহান্নামে যাক তুনির, আমি ওর মুখ দেখতে চাই না কোনোদিন। চাই না, চাই না, চাই না। হেমন্তের সন্ধ্যায় আবার বর্ষা নেমেছে মুষলধারায় ঝিনুকের চোখে। একটু একটু করে ফুটে উঠছিল দিনটা। হিমেল কুয়াশা ছিঁড়ে ক্রমশ বিকশিত হচ্ছে সকাল। প্রশান্ত, নির্জন, শীতল। সূর্য পুরোপুরি উঠে যাওয়ার পরে নিরক্ত আকাশে রং ধরেছে।
গাঢ় তুঁতে রং। কাঁচা রোদ্দুর নরম করে হেসে উঠল। পশ্চিম আকাশে কাঞ্চনজঙ্ঘার প্রাচীর আলোয় ঝলমল। তুষার কিরিট প্রথম সূর্যকিরণে এক বিমূর্ত ছবি। গ্যাংটকের পাহাড়ি রাস্তা ধরে অনেকটা উপরে উঠে গিয়েছিল ঝিনুক। অপলক চোখে পাহাড়ের রং বদল দেখছিল। কালো থেকে ধোঁয়াটে নীল, তারপরে ধোঁয়াটে সবুজ। ধোঁয়াটে ভাব মুছে শেষে সবুজ, বাদামি, হলুদ অজস্র রঙের মিছিল। দেখতে দেখতে কান্না পাচ্ছিল ঝিনুকের। পৃথিবী এত সুন্দর, এত মায়াময়। ঝিনুক মন্থর পায়ে নামতে শুরু করলো এবার। ফিরছে। জিন্সের প্যান্ট, মোটা চামড়ার জ্যাকেট, গলাবন্ধ ফাড়ের টুপি আর জুতো মোজায় নিজেকে আষ্টে পৃষ্ঠে মুড়েও নিস্তার নেই। ডিসেম্বরের ধারালো ঠান্ডা বাতাস নখ ফোটাচ্ছে সর্বাঙ্গে। গ্লাভস পরা হাত পকেটে ঢুকিয়ে নিল ঝিনুক। এই কনকনে শীতের সকালেও একদল পাহাড়ি শিশু টুকটুকে লাল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। ক্ষণিক কলরল তুলে দুরন্ত ঝর্ণার মতো নেমে গেল উতরাই বেয়ে। ঝিনুকের মন একটু কেমন করে উঠল। বিক্রমশিলা মহাবিহারেও কি এখন বেল বাজছে? দুই লেপচা যুবতী মাথায় বুনো ঘাসের বোঝা নিয়ে চড়াই ভাঙছে। সুবেশা ঝিনুককে ঘুরে ঘুরে দেখছে তারা। ঝিনুক তাদের পেরিয়ে হাঁটছে আবার, দুলে দুলে, একা একা। হোটেলে পৌঁছে ঝিনুক একটু দম নিল। রিসেপশন কাউন্টারে একটা নেপালি ছেলে বসে বসে ঢুলছে। রাতের খুঁয়ারি তার পুরোপুরি কাটেনি এখনো। ঝিনুকের ডাকে বেশ কয়েক সেকেন্ড পরে সাড়া দিল সে। ঝিনুক বলল, চা, রুম নাম্বার 203। কার্পেট বিছানো কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠল ঝিনুক। ঘরে ঢুকে টুপি খুলে ফেলল, চামড়ার জ্যাকেটটাও। চতুর্দিক বন্ধ ঘরে বাইরের হাড় কাঁপানো শীত ঢুকেও ঢুকতে পারছে না। সারা রাত জ্বলে ফায়ার প্লেসও নিভু নিভু, তবু তার উত্তাপের রেশ গোটা ঘরে ছড়িয়ে। ডানলো পিলোয় মোড়া ডবল বেড খাটে, ড্রেসিং টেবিলে, ওয়ার্ড্রোবে, টেবিল চেয়ারে। ডাবল বেড খাটের ঠিক মাঝখানে অঘরে ঘুমিয়ে আছে তুনির, কুণ্ডলি পাকিয়ে। দুটো মোটা লেপে তার আপাদমস্তক ঢাকা। সবেমাত্র কাল বিকেলেই এখানে পৌঁছেছে তারা। ফুলশয্যার পরদিনই বেরিয়ে পড়েছে বলে এখনো যেন বিয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি তুনির। ঝিনুক শব্দ করে জানলার ভারী পর্দাটা সরালো। কাচের সার্সির ওপারে আবারও শ্বেত শুভ্র পাহাড় চূড়া। এত বিশাল পাহাড় এত কাছে, ঠিক যেন পিছনের ব্যালকনির ওপারেই। ঝিনুকের কেমন গা ছমছম করে উঠল। এক ছুটে গিয়ে ঠেলছে তুনিরকে। এই এই, কি ঘুমোচ্ছিস এখনো? ওঠ, কি দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখ, একেবারে হাতের কাছে। তুনির একবার মাথা বার করেই আবার লেপের ভিতরে ঢুকে গেল। কি আলসেমি হচ্ছে, ওঠ, এমন সুন্দর দৃশ্যটা মিস করিস না। লেপ থেকে একটা হাত বেরিয়ে হ্যাঁচকা টান মারল ঝিনুককে। এই ঠান্ডায় তুই বেরোলি কি করে? একবার বেরিয়ে পড়লে আর একটুও ঠান্ডা লাগে না। তোকে তো কতবার ডাকলাম, উঠলেই না। চা কোথায়, বলেছিস? বলেছি বাবু সাহেব, বলেছি। চল, চা খেয়ে নিয়ে বেরোবো। বেড়াতে এসে কেউ এত বেলা অবধি লেপ মুড়ি দিয়ে ঘুমোয়? আমি তো বেড়াতে আসিনি। বলতে বলতে তুনির ঝিনুককেও জোর করে টেনে নিল লেপের ভিতরে। তার হাত বেষ্টন করে ফেলেছে ঝিনুককে। ঝিনুক মিনমিন করে বলতে গেল, এক্ষুনি চা দেবে। সো হোয়াট, এটা হানিমুন সুইট, কোনো ডিস্টারবেন্স চলবে না। ঝিনুকের মুখ, গলা, ঘাড়, বুক আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তুনির। এক এক করে খুলে গেল সমস্ত আবরণ। সদ্য চেনা নারী শরীর নিয়ে মাতাল হয়েছে পুরুষ। শাল ফুলের গন্ধ মুছে তার নাকে এখন আদিম মানবীর সুবাস। তোকে না পেলে আমি মরে যেতাম রে, ঠিক মরে যেতাম। ঝিনুকও বুক ভরে শুষে নিচ্ছে তার প্রিয় পুরুষের ঘ্রাণ। তাই বুঝি? আমি দিদিকে বলে দিয়েছিলাম, তোকে আমার চাই, না পেলে আমি সুইসাইড করব। ঝিনুক উত্তর দিল না। নিঃশব্দে তুনিরের শরীরের ওম
উপভোগ করছে। তুনিরের গলা জড়িয়ে এসেছে কামনায়। খামোকা একটা ঝামেলা বাঁধিয়ে আমার টেনশন কেন বাড়িয়ে দিয়েছিলে তুমি? ঝিনুক তুনিরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। একটা চিনচিনে ব্যথা সঞ্চারিত হচ্ছে বুকে। শত শত মাইল দূরের শহরটাকে এই মুহূর্তেও কি ভুলে থাকা যাবে না? তুনির ঝিনুকের গালে গাল ঘষছে। সত্যি আমরা কি বোকা, তাই না? কোথাকার কে রমিতা পলাশ, কোথাকার কোন গুন্ডা, তাদের জন্য মাঝখান থেকে আমরা ঝগড়া করে মরছিলাম। লেপের অন্ধকারে স্বপ্নের নারকেল গাছটা দুলে উঠল, দুলছে, দুলতে দুলতে মিলিয়ে গেল। আসবে, আবার ফিরে আসবে আমৃত্যু। প্রিয়তম পুরুষ এত কাছে, তবু মুহূর্তের জন্যে অবসন্ন ঝিনুক। জানলার ওপারের কাঞ্চনজঙ্ঘা হঠাৎই তার বুকে চেপে বসেছে। ফুসফুস আলোড়িত করে লক্ষ্য মন ভারী একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। তুনিরের মুখে আছড়ে পড়েছে সেই নিঃশ্বাস, ঘন, তপ্ত। আরো প্রবল আশ্লেষে তুনির ডুবছে ঝিনুকের শরীরে। ওই দীর্ঘশ্বাস চেনে না পুরুষ, জানে না কত অভিমান, অপমান আর যন্ত্রণা গোপন করে নারী ভালোবেসেছে তাকে যুগ যুগান্ত ধরে। পলাশ জানে না, তুনিরও জানবে না কোনোদিন। শেষ হলো শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের দহন উপন্যাসটি। আপনার কেমন লাগলো এই সুদীর্ঘ উপন্যাস? আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।